আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? চলে এলাম আরেকটা নতুন ড্রামা নিয়ে। ড্রামাটির নাম মুনলাইট রিইউনিয়ন। ড্রামার শুরুতে একটা কাহিনী বলা হয় চাংআন শহরের ডেমন মার্কেট নিয়ে, যেখানে ক্যাট লর্ড, স্নেক লর্ড আর তাদের 4জন ডেপুটি ম্যানেজার দ্বারা পরিচালিত, কিন্তু এটা অনেক গোপনে চলত। অন্যদিকে চাংশি প্রাসাদে কিছু হ্যাভেন লর্ড ছিল, যারা গুয়ানজিয়ান সেক্টর তৈরি করেছিল সুপারন্যাচারাল ঘটনা তদন্ত করার জন্য। তারপর একদিন ডেমন মার্কেট আর হ্যাভেন লর্ডদের মধ্যে লড়াই হলে তারা চাংশি প্রাসাদ ছেড়ে চলে যায়, আর তখন থেকে ডেমন মার্কেট সবকিছু নিয়ন্ত্রণের দায়িত্ব নেয়, আর গুয়ানজিয়ান অতি সাধারণ অবজ্ঞার চোখে থাকতে শুরু করে। এরপর ড্রামা চলে যায় মূল কাহিনীতে। এখানে আমরা একটা মেয়ের অজ্ঞান দেহের পাশে আরেকটা মেয়েকে দেখি, যে কিনা তার থেকে কানের দুল খুলে নিয়ে কি যেন দেখছিল। তখন সেখানে হুডি পরা একজন লোক আসে। যে মেয়েটা কানের দুল খুলে নিয়েছিল সে আসলে একটা ডেমন ছিল। হুডি পরা মানুষটা আসা মাত্রই সে পালাতে শুরু করে। এবার দুজনের মধ্যে ধাওয়া শুরু হয়। হুডি পরা মানুষটা তাকে তাড়া করতে থাকে। তাদের মধ্যে লড়াইও হয়, কিন্তু এক পর্যায়ে মেয়েটা ডেমনের রূপ নেয়, যেটা বাদুড় হয়ে উড়ে চলে যায়। আর সেখানে গার্ডরা চলে আসায় হুডি পরা মানুষটাও একটা বিড়ালের রূপ নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর বিড়ালটা রুই পিভিলিয়নে একটা রুমের জানলা দিয়ে ঢোকে। এরপর সবার মধ্যে দিয়ে স্বাভাবিকভাবে হেঁটে যেতে থাকে। তাকে দেখেও অন্যরা বিড়াল ভেবে সাইড দেয়। এরপর তো সে একটা রুমে গিয়ে একটা ড্রেসের সামনে দাঁড়ায়, আর কিছুক্ষণ পরে তার মধ্যে ঢুকে একটা মেয়ের রূপে বেরিয়ে আসে। এই হচ্ছে আমাদের গল্পের মেইন ফিমেল লিড। তার নাম উঝান, যে ছিল চিংহে রাজ্যের প্রিন্সেস এবং ডেমন মার্কেটের ক্যাটলর্ড। এরপর সে বেরিয়ে আসে আর সব মেয়েরা তাকে দেখে সম্মান দিচ্ছিল। এইদিকে আবার সেই গার্ডের কমান্ডার হুয়াইং রুই পিভিলিয়নে খুঁজতে আসে। সে যখন এদিক ওদিক কিছু খুঁজতে থাকে তখন রুই পিভিলিয়নের ম্যানেজার হুজু আসে। সে আবার ক্যাটলর্ডের ডেপুটি। সে এসে হুয়াংকে জিজ্ঞাসা করে আজ সে কেন এসেছে। হুয়াং বলে এখানে কোনো অপরাধী ঢুকেছে বলে সে মনে করে, তাই তদন্ত করতে এসেছে। হুজু বলে এখানে শুধু সুন্দরীরাই আসে, কোনো অপরাধী আসেনি। হুয়াং এটা নিয়ে জোর দিয়ে বলতে গেলে হুজু বলে আজ আমাদের ভিআইপি মেম্বার আসবে, আমার ব্যবসা নষ্ট না করে এখান থেকে যান। হুয়াং এ ব্যাপারে জিজ্ঞাসা করলে হুজু বলে ইউআন ম্যানশনের ইয়াং মার্কুইস মিস উঝানকে জন্মদিনে বিয়ের প্রস্তাব দিতে এই জায়গাটি রিজার্ভ করেছে। এবার উঝান তো লুকিয়ে একটা রুমে চলে আসে, আর এখানে আমরা সেই ইয়াং মার্কুইস গু চাংহুয়াইকে দেখি, যে উঝানকে বলে তুমি কার কাছ থেকে লুকিয়েছিলে। উঝান তাকে দেখে একটু ঘাবড়ে গেলে চাংহুয়াই তাকে বলে সবার কাছ থেকে লুকাতে পারলেও তার কাছ থেকে লুকাতে পারবে না। এরপর উঝান তাকে জিজ্ঞাসা করে সে কি চায়। চাংহুয়াই তাকে বলে সে শুনেছে আগামীকাল উঝানের জন্মদিন, আর তার জন্য তাকে সেরা উপহার দিতে চায়। এরপর একটা বিবাহ প্রস্তাব চিঠি দেয় উঝানকে, আর বিয়ের জন্য যৌতুক উপহার হিসেবে অনেক গয়না উপহার সামগ্রী আসে ঘোড়ার গাড়ি করে। শহরের সবাই সেই গাড়ি আর উপহার দেখে কাছ থেকে সেগুলো দেখতে চায়। আর এখানে বাজারের মধ্যে আমরা আমাদের গল্পের মেল লিড ঝুইউকে দেখি। সে নিরিবিলি বসে একটা দোকানে খবর পড়ছিল। এরপর তাদের ডিউটি শিফট শেষ হওয়ার সময় মে ঝুইউয়ের কলিগ নীলি বলে আমরা তো মিস উঝানকে তার বাগদান অনুষ্ঠানে ধরেই ফেললাম। মে ঝুইউ এত আগ্রহ দেখায় না, সে দোকানিকে ডেকে দাম দিচ্ছিল। তখন দোকানি তাকে জিজ্ঞাসা করে তার কি এসব কাছে গিয়ে দেখার কোনো আগ্রহ নেই, সে কি শহরে নতুন নাকি। মে ঝুইউ বলে সে 1 মাস শহরে এসেছে। দোকানি তাকে আরো আগ্রহ নিয়ে বলে উঝান হচ্ছে একজন ডিউকের কন্যা, বর্তমানে যে সম্রাজ্ঞী আছে সে তার বোন, সে একজন বিখ্যাত মানুষ এখানে। তাতেও হয়তো মে ঝুইউর আগ্রহ বাড়ে না। এদিকে উঝান তো চাংহুয়াইকে বলে এত বছর হয়ে গেল আমি এখনো অবিবাহিত, তাই রাজ্যে আমার দুর্নাম আছে। আর চাংহুয়াই মাত্র 1 মাসের পরিচয়ে তাকে বিয়ে করতে চাইছে, এটা তার সৌভাগ্যের। চাংহুয়াই বুঝতে পারে উঝান মজা করছে, তবুও সে বলে এর থেকে ভালো জন্মদিনের উপহার হতে পারে না। এরপর উঝানকে সে অন্তরঙ্গ হওয়ার প্রস্তাব দেয়। উঝানও কম চালাক না, ছলে বলে তাকে জানলার কাছে নিয়ে যায় আর এক লাথি মেরে নিচে ফেলে দেয়। সবাই এই ঘটনা দেখে অবাক হয়, কিন্তু আমাদের ঝুইউ এই প্রথমবার নায়িকাকে দেখতে পায় আর মনে হয় সে অনেকটা ইমপ্রেস হয়ে গেছে, তবে প্রকাশ করে না। ভাঙা জানালার জায়গা দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে। এদিকে চাংহুয়াই তো উঝানকে গালাগালি করতে গিয়েও পারে না। পরের দৃশ্যে আমরা হুজুকে দেখি উঝানের পাশে এসে বসে আর এইমাত্র চাংহুয়াইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা নিয়ে আলাপ করছিল। উঝান কিভাবে এটা করতে পারলো, এমনকি জানালাও ভেঙে ফেলেছে।
উজান জিজ্ঞাসা করে গার্ডরা দেখতে এসে কিছু সন্দেহ করেছে কিনা। হুজু বলে কথা দিয়ে ঘুরিয়ে দিয়েছে সে। এরপর হুজু তো রক্তের গন্ধ পেয়ে জিজ্ঞাসা করে উজান কি কোনো ডেমনের সাথে লড়াই করে এসেছে কিনা। উজান তারপর তার সেই ডেমনের সাথে লড়াইয়ের কথা বলে। আর এখানে কিছু ক্লু পাওয়া যায়। এই ডেমনটা এক প্রকার লোভী। আগের হামলাগুলো বিবেচনা করে দেখা যায় সোনার অলংকারের প্রতি তার লোভ বেশি। আগের 3টা ঘটনা যা ঘটেছে তারা সোনার গয়না ও মূল্যবান রত্ন পড়েছিল। আর কালকেও ডেমনটা যাকে আক্রমণ করেছিল তার কানের দুলের ওপর আগ্রহ দেখা গিয়েছিল। উজান এই ডেমনকে ধরার জন্য ফাঁদ পাতার কথা ভাবে। এমন সময় উ ম্যানশন থেকে মিং ঝুয়াং নামের এক দাসী আসে। সে সম্রাজ্ঞীর থেকে উপহার নিয়ে আসে উজানের জন্মদিন উপলক্ষে। যেহেতু উজান তার ছোট বোন, তো প্রতি বছর সম্রাজ্ঞী অনেক বেছে বেছে কিছু প্রতিভাবান যুবকদের আহ্বান জানায় তার বোনের জন্য, যাতে এর মধ্যে থেকে সে উপযুক্ত বাছাই করতে পারে। কিন্তু এবছর আর তা করবে না, কারণ উজানের মনের মতো কাউকে সে পায় না। এবার সে সমস্ত বিবাহযোগ্য ট্যালেন্টেড যুবকদের জন্মকুণ্ডলী পাঠিয়েছে, যাতে উজান এদের থেকে বেছে নিতে পারে। উজান এবার বলে আমার বোন আমার জন্য সবসময়ই ভাবে। এবার উজান ঘোষণা দেয় কাল তার জন্মদিনে সবাইকে ইনভাইট করতে। একটা বিশাল ডিনার পার্টির আয়োজন হবে রুই প্যাভিলিয়নে। সব সম্ভ্রান্ত নারী ও বিবাহযোগ্য পুরুষরা যেন আসে। আর বিশেষ শর্তে তাদের অবশ্যই সোনারূপা আর মূল্যবান রত্ন পরে আসতে হবে। হুজু বুঝতে পারে এর মধ্যে উজানের ডেমন ধরার ফাঁদ আছে। এরপর দৃশ্য শিফট হয় গুয়ানজিয়ান সেক্টরে, যেখানে নীলি একটা ব্যাপারে মেই ঝুইউর সাহায্য চায়। কারণ সেক্টরের প্রধান মিস্টার শু সবসময় তাকে বকাঝকা করে। কোনোভাবেই নীলি তার মন জয় করতে পারে না। মেই ঝুইউ ভাবে সে এখানে হেল্প করতে পারবে না। কিন্তু যখন নীলি বলে এরপর মিস্টার শু রাগ হলে তাকে রেকর্ড রিপজিটরিতে পাঠাবে। আর জায়গাটা অনেক ভয়ঙ্কর। সিনিয়র যারাই সেখানে কাজে গেছে বেশি দিন টেকেনি। এটা শুনে মেই ঝুইউ বেশি আগ্রহী হয়। সে আরো কনফার্ম হতে জিজ্ঞাসা করে মিশুকে রাগালে কি তাকে রেকর্ড রিপোজিটরিতে পাঠাবে কিনা। এটা শিওর হয়ে মেই ঝুইউ এই সুযোগ নিতে চায়। এরপর তারা শুলুয়ানের কাছে যায়। সে সেক্টরের প্রধান। মিস্টার শু এখানে তাদের হাতে আসা বিভিন্ন জটিল কেস নিয়ে কথা বলে। আর তার সম্পর্কে গুজব ছিল সে ভালো কাজ পারে না। এসব নিয়ে কথা বলছিল। এরপর সে মেই ঝুইউকে তার বক্তব্য রাখতে বলে। মেই ঝুইউ এই সুযোগে মিস্টার শুয়ের নামে উল্টাপাল্টা মন্তব্য করে। আর মিস্টার শু রেগে যায়। প্রথমে তো মেই ঝুইউকে জুতা ছুঁড়ে মারে, কিন্তু মেই ঝুইউ 2টা জুতায় দক্ষতার সাথে ধরে ফেলে। এরপর মিস্টার শু রাগ হয়ে গর্জে ওঠে আর মেই ঝুইউকে রেকর্ড রিপোজিটরিতে পাঠিয়ে দেয়। মেই ঝুইউ তো মনে মনে বিশাল খুশি, কিন্তু নীলি তো তার এই কাজ দেখে অবাক হয়, কারণ ইচ্ছে করে কে এই জায়গায় যাবে। মেই ঝুইউ এবার রেকর্ড রিপোজিটরির সামনে এসে দাঁড়ায়। আর তখন নীলি বলে তুমি মেই পরিবারের সদস্য হয়ে কিভাবে এত নিচু পদের কর্মকর্তা হতে পারো। মেই ঝুইউ স্বাভাবিকভাবে উত্তর দেয় যে সবার ইচ্ছা আর জীবনধারা এক না। এরপর মেইশি সেখানে আসে। সে মজা করে বলে আমি তো ভেবেছিলাম তোমার বদলি হবে ভালো জায়গায়। মেই ঝুইউ জিজ্ঞাসা করে মেইশি কেন এখানে আসছে। মেইশি তো তাকে রুই প্যাভিলিয়নে ডিনার পার্টির জন্য ইনভাইট করতে এসেছে। মেই ঝুইউ আগ্রহী না, কিন্তু মেইশি তো তাকে অনেক রিকোয়েস্ট করে। এমনকি উজানের বিয়ের জন্য পাত্র খোঁজা হচ্ছে, যোগ্যদের ইনভাইট করা হয়েছে এটাও বলে। মেই ঝুইউ জিজ্ঞাসা করে সে কিভাবে সাহায্য করতে পারে। মেইশি বলে সেখানে অহংকারী শি ফ্যামিলির অনেক যুবক আসবে। তাদের সামনে আমি একা গেলে টিকতে পারবো না। তুমি আমার সাথে গেলে সাহস পাবো। মেই ঝুইউ একেবারেই আগ্রহী ছিল না, কিন্তু মেইশি এত করে রিকোয়েস্ট করে তাই অবশেষে রাজি হয়ে যায়। এরপর রুই প্যাভিলিয়নে আমরা মেইশি আর মেই ঝুইউকে ঢুকতে দেখি। সোনার অলংকার পরে আসার শর্ত ছিল বলে মেইশি তো মেই ঝুইউকে একটা রত্নখচিত বেল্ট দেয়। এরপর তারা যখন টেবিলে এসে বসে তখন মেইশি সবার সাথে আলাপ করলেও মেই ঝুইউ তো তার কেস ফাইল নিয়ে সেটাই পড়তে থাকে। মেইশি তাকে বারবার নিষেধ করলেও সে কানে দেয় না। এরপর তো শিলুবাই শি পরিবারের 5ম পুত্রকে নিয়ে গল্প শুরু হয়। সে অনেক প্রতিভাবান, তার কবিতার অনেক সুনাম ইত্যাদি ইত্যাদি। এর মধ্যে শিয়াও নামের এক শি পরিবারের মহিলা মেই ঝুইউকে নানা প্রশ্ন করে, কারণ সে এবারে প্রথম, আগে কখনো তাকে দেখা যায়নি। এবার তো শিলুবাই তাকে নিয়ে নানা বাজে কথা বলতে শুরু করে, এমনকি তাকে খারাপ উপাধিও দেয়। মেই ঝুইউ চুপ থাকলেও মেইশি উত্তেজিত হয়ে যায়। মেইশি শান্তভাবে উত্তর দেয় যে মেইশি আর মেই ঝুইউর দাদার দাদা এক ছিলেন। মেই ঝুইউ হচ্ছে মেই পরিবারের পার্শ্ব শাখা। এরপর একজন তো বলে মেই ঝুইউ কি গুয়ানজিয়ান সেক্টরের সে ট্যালেন্টেড ব্যক্তি কিনা। এখানেও শিলুবাই গুয়ানজিয়ান সেক্টর আর মেই ঝুইউ এর ভবিষ্যৎ নিয়ে কটাক্ষ করতে শুরু করে। এমনকি মেই ঝুইউ সুন্দর চেহারা দিয়ে মিস উজানকে বোকা বানিয়ে তার সাথে রাত কাটানোর কথা ভাবছে, শিলুবাই এটাও বলে। মেইশি আর সহ্য করতে না পেরে তেড়ে যায়, কিন্তু সে পরিবারের গার্ড তাকে ধরে রাখে।
আর শিলুবাই একজন গার্ডকে বলে মেইচুইউকে মারার জন্য। গার্ড তো ঘাবড়ে যায়, কি আর করতে পারবে, তাকে তো আদেশ মানতেই হবে। তাই সে যখন মেইচুইউকে অনিচ্ছা সত্ত্বেও মারতে যায় তখন কোথা থেকে একটা তীর এসে তাদের ব্যাঘাত ঘটায়। এই তীরটা আর কেউ না, মিস উঝান মারে। এরপর সবাই তাকে দেখে চমকে যায়। উঝান এবার শিলুবাইকে কথা শোনায়, তবে শিলুবাই তো মেয়ে পরিবারের দিকেই দোষ দিচ্ছিল। উঝান এখানে শিলুবাইকে কটাক্ষ করে বলে, আমি যাকে পছন্দ করেছি তাকে নিশ্চয়ই আপনার কাছে যোগ্য হতে হবে না। এরপর উজান তাদের কাছে আসে। শিলুবাই ভাবে সে মজা করছে। উজান তাকে মনে করিয়ে দেয় সে নিজেই বলেছে মিস উজান যাকে পছন্দ করবে সে আমার থেকেও সুন্দর হবে। এবার তো উজান শিলুবাইকে মেইঝুইউর কাছে ক্ষমা চাইতে বলে, না হলে কালকে যেমন একজনকে লাথি দিয়ে বের করে দিয়েছে তাকেও বের করতে দ্বিধা করবে না। শিলুবাই তো অপমানের ভয়ে ডিনার পার্টি ত্যাগ করে চলে যায় আর সেই গার্ডকে রেখে যায় যাকে মেইঝুইউকে মারতে আদেশ দিয়েছিল। এরপর মেইঝুইউকে হাত ধরে টেনে নিয়ে যায় ঘরের দিকে। মেইশি তখন বেশ অহংকার নিয়ে বলে, কে জানতো মেয়ে পরিবারের সাধারণ ইয়াং মাস্টার মিস উঝানকে আকৃষ্ট করবে। এরপর মেইঝুইউকে একটা রুমে নিয়ে যায় উঝান। মেইঝুইউ ভালো করে চারিদিকে দেখে। উঝান বলে, আমি তোমাকে বাঁচিয়ে নিয়ে আসলাম, তার জন্য ধন্যবাদ দেবে না? মেইঝুইউ তাকে ধন্যবাদ দিলে উঝান তাকে বলে, তুমি আমাকে মিস উ বলে ডাকতে পারো। এরপর আরো বলে যে সেই পরিবারের লোকেরা অনেক উল্টোপাল্টা কথা বললেও একটা কথা ঠিকই বলেছে, মেইঝুইউ আসলে সুদর্শন পুরুষ, যে কোনো নারী বশ হয়ে যাবে। কিন্তু উঝান আজ রাতে ব্যস্ত, তাই অন্য একদিন চা খাওয়ার দাওয়াত দেয়। এরপর মেইঝুইউ যাওয়ার সময় উঝান তাকে ডেকে নাম জিজ্ঞাসা করে রাখে। মেইঝুইউ চলে গেলে সেই গার্ডও চলে যাচ্ছিল। উঝান তাকে আটকে বলে, আমি কি বলেছি তুমি চলে যেতে? গার্ড তো বলে, আমার কোনো দোষ ছিল না, আমাকে বাধ্য করা হয়েছিল। এরপর উঝান বলে, আজকের এই ডিনার পার্টি তোমার জন্য আয়োজন করা। গার্ড বুঝতে পারে না উঝানের কথা, আর উঝান তাকে ভান করতে নিষেধ করে, কারণ সে বুঝতে পেরেছে এই গার্ড সাধারণ মানুষ না। উঝান যখন তীর মেরেছিল তখন সবাই ভয় পেলেও গার্ড ভয় পায়নি। গার্ড তো নানা অজুহাতে সরে যেতে চায়, কিন্তু উঝান এবার আসল রূপে এসে বলে, আমাদের তো কাল রাতে দেখা হয়েছিল, লড়াই হয়েছিল। গার্ড বলে, ওইটা আমি ছিলাম না। উঝান বলে, আর অভিনয় করে লাভ নেই, এখান থেকে পালাতে পারবে না। অন্যদিকে মেইশি তো মাতাল হয়ে উল্টোপাল্টা করতে শুরু করে, আর মেইঝুইউ তাকে এগিয়ে দিতে যায়। এই সময় মেইঝুইউ তো উঝানের রুমে সাউন্ড শুনতে পায় আর সেদিকে ছুটে যায়। উঝান তখন সেই গার্ডকে বন্দি করার জন্য লড়াই করছে। গার্ড এখন বাদুড়ের রূপ নিয়েছে। মেইঝুইউ তো সোজা চলে যায় উঝানের রুমে আর হুট করে দরজা খোলে। তার আগে অবশ্য উঝান বাদুড়টাকে চাদরে ঢেকে দেয়। মেইঝুইউ এসে জিজ্ঞাসা করে তার কোনো সমস্যা কিনা, এসব শব্দ কিসের। উঝান তাকে অজুহাত দিয়ে চলে যেতে বলে। মেইঝুইউ সরি বলে চলে যায়, কিন্তু আবার ফিরে আসছিল। তখন হুজু এসে দাঁড়ায় আর বলে, আপনার উদ্দেশ্য তো ভালো লাগছে না। মেইঝুইউ দ্রুত সেখান থেকে চলে যায়। উঝান এবার হাফ ছেড়ে বাঁচে। মেইঝুইউ এবার মেইশিকে মেই ম্যানশনে নামিয়ে দেয়, কিন্তু নিজে সেখানে প্রবেশ করে না। এরপর ফিরে এসে সে রাতেই রেকর্ডস রিপোজিটরিতে আসে। এখানে ঢুকে তো একটা হরর টাইপ ফিল পায়। চারিদিকে এক অদ্ভুত আবহাওয়া, আশেপাশে দেখা যায় অনেক পোকামাকড়, অদ্ভুত জীব। মেইঝুইউ তার ম্যাজিক্যাল পাওয়ার ইউজ করে প্রথমে ছোট ছোট পোকামাকড়গুলোকে প্রতিহত করে, কিন্তু এরপর একটা বড় ধরনের ম্যাজিক্যাল পোকা আসে। মেইঝুইউ সেটাকেও তার ম্যাজিক পাওয়ার দিয়ে প্রতিহত করে। সে মনে মনে ভাবে এখানে আসলেই অদ্ভুত, তাই যারা আসে তাদের 2-1 দিনেই চলে যাওয়াটা অস্বাভাবিক কিছু না। এরপর আবার আমরা উঝান আর সেই গার্ডকে দেখি। উঝান তাকে নিয়ে একটা গোপন রহস্য ঘেরা জায়গায় যায়। এবার সেই গার্ড বাদুর থেকে আবার আসল রূপে আসে। তার নাম ফুঝাও, সে একটা ডেমন। উঝান তার ক্যাটলর্ডের রূপে আসে আর ফুঝাওকে ডেমন মার্কেটে স্বাগতম জানায়। এরপর তাকে বন্দি করার ভয় দেখায়, তবে ফুঝাও বলে সে নিরপরাধ কাউকে ক্ষতি করেনি। তখন উঝান তাকে আগের রাতের লড়াইয়ের কথা বলে। তখন ফুঝাও বলে, সেটা আমি ছিলাম না, আমিও তাকে খুঁজছি। উঝান অবাক হয়, কারণ তার সাথে যার লড়াই হয়েছিল সে একটা মেয়ে ছিল আর ফুঝাও তো ছেলে। আর এখন ফুঝাও এবার একটা কানের দুলের রূপ নেয়, এটাই তার প্রকৃত রূপ। তাকে নিয়ে উঝান আরো একটা জায়গায় আসে। সেখানে আমরা উজিশু ক্যাটলর্ডের ডেপুটিকে দেখি। উজিশু অভিমান করে এখানে লুকিয়েছিল। উঝানকে দেখে বলে, তুমি ওই বাদুর ডেমনকে এখনো আমায় তুলে দাওনি। উঝান তাকে বলে অপরাধী অন্য কেউ, আর তারপর কানের দুল দেখায় আর বলে কানের দুল জোড়ায় হয়, আর এই বাদুরের পার্টনারের কানের দুলগুলো পুরুষ ও মহিলা জোড়ায় আসে। যার সাথে লড়াই হয়েছে সে মেয়ে ছিল, আর এখন যাকে ধরেছি সে পুরুষ। উজিশু এই ছোট কানের দুলের এত বড় ক্ষমতা শুনে অবাক হয়, আর যে আক্রমণ করে সে শুধু অলংকার পরা মহিলাদের আক্রমণ করে। ফুঝাও তখন তাদের ব্যাখ্যা করে যে তারা
একসাথে ছিল, কিন্তু চাং আনে আসার পরে তারা হারিয়ে গেছে। হয়তো ফুসি তাকে খুঁজে বের করতেই এভাবে সবাইকে আক্রমণ করেছে। তখন উঝেন জিজ্ঞাসা করে তাহলে সে কেন ডিনার পার্টিতে এসেছিল। ফুজাও বলে সে ফুসি এর অস্তিত্ব টের পেয়ে তাকে খুঁজতে এসেছিল। উজিসু আরো তদন্তের কথা বলে যারা পার্টিতে এসেছিল তাদের ওপর, কিন্তু উঝেন বলে তার টার্গেট অন্য কোথাও চলে গেছে আর তাকে দ্রুত বের না করলে সে আরো ক্ষতি করতে থাকবে। উজিসু তো উঝেনকে সতর্ক করে, কারণ দিনের বেলায় উঝেনের পাওয়ার থাকে না আর উজিসু তাকে সাহায্য করতে পারবে না। উঝেন তাকে বলে উজিসু তার সাথে গুয়ানজিয়ান সেক্টরে যেতে পারে। পরের দিন গুয়ানজিয়ান সেক্টরে উঝেন আসে আর মিস্টার শু তাকে চা দিয়ে আপ্যায়ন করে। অন্য যারা ছিল তারা ভাবতে থাকে প্রিন্সেস উঝেনকে তার হারানো জিনিসের রিপোর্ট করতে এসেছে নাকি অন্য কোনো কারণ আছে। নীলি বলে হয়তো মেইঝুইউর জন্য এসেছে, সে আসলেই সুদর্শন। মেইঝুইউ এই কথা শুনে চলে যাচ্ছিল, কিন্তু উঝেন তাকে আটকায় আর জিজ্ঞাসা করে সে কি এড়িয়ে যাচ্ছে কিনা। মেইঝুইউ বলে আপনি আপনার অভিযোগ বলে যান, আমরা অবশ্যই সঠিক তদন্ত করব। মিস্টার শু তো উঝেনকে আরো তেল দিয়ে কথা বলে। এরপর আমরা মেইঝুইউকে তার অফিস রুমে কাজ করতে দেখি আর সেখানে উঝেন আসে। উঝেনকে দেখে সে জিজ্ঞাসা করে এখানে কি চাই। এরপর তো উঝেনকে সে বলে অভিযোগ লিখিত আকারে জমা দিতে। উঝেন বলে মেইঝুইউ লেখে নিক, কিন্তু মেইঝুইউ বলে নিজের অভিযোগ নিজেকেই লিখতে হবে। উঝেনকে লিখতে বসিয়ে দিলে উঝেন তো বিপদে পড়ে যায়। তখন খাবার আনতে দেওয়ার অজুহাতে মেইঝুইউকে সরিয়ে দেয় আর এরপর অফিস রুমে গিয়ে সবকিছু দেখতে থাকে। এর ফাঁকে উজিসুকে কাগজের পাতার রূপে রিপোর্ট সংগ্রহশালায় ছেড়ে দেয়। এবার হঠাৎ মেইঝুইউ খাবার নিয়ে চলে আসে আর জিজ্ঞাসা করে সে এখানে কি করছে। উঝেন অজুহাত দিয়ে বলে সে এমনি ঘুরে দেখছিল। মেইঝুইউ তাকে অহেতুক ঘুরতে নিষেধ করে। এই সময় কাগজের মধ্যে নড়ে ওঠে আর মেইঝুইউ সেদিকে দেখছিল। উঝেন তো মাথা ঘুরে পড়ার অভিনয় করে মেইঝুইউর গায়ে ঢলে পড়ে। এতে টেবিলের কালি সব মেইঝুইউর কাপড়ে লেগে যায়। মেইঝুইউ কাপড় চেঞ্জ করতে চায় আর উঝেনকে খেয়ে নিতে বলে। মেইঝুইউ ফিরে এসে দেখে উঝেন শুয়ে আছে। মেইঝুইউ তাকে অভিযোগপত্র এনে বলে আমি লিখে এনেছি, মিস্টার শু থেকে সিল মেরে দিবেন। উঝেন এবার খোঁচা দিয়ে বলে সে নিয়ম ভাঙলো কেন, নিয়ম ভাঙা তো অপরাধ, আর একবার ভাঙলে বারবার ভাঙতে মন চাইবে। মেইঝুইউ বলে এটাই শেষবার, এমন আর কখনোই হবে না। মেইঝুইউ আরো কিছু কথা বলে। উঝেন আবার ঘুমের ভান করতে থাকে আর সূর্যের আলো মুখে পড়ে বলে হাত দিয়ে চোখের সামনে রাখে। মেইঝুইউ তখন কি যেন একটা ভাবতে থাকে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই একটা এলাকায় আগুন লেগেছে আর এখানে আমরা একটা বাচ্চা মেয়েকে দেখতে পাই যে বাবা মাকে হারিয়ে কান্নাকাটি করছিল। এরপর একটা ডেমন টাইপের কিছু আসে আর পালাতে গিয়ে মেয়েটা পড়ে জ্ঞান হারায়। এরপর জ্ঞান ফিরলে একটা বিড়াল এসে তার সাথে কথা বলে আর এই মেয়েটাই ছিল উঝেন। বিড়ালটা তাকে বলে তার আয়ু বেশি দিন নেই, তবে সে যদি বাঁচতে চায় তাহলে সাহায্য করতে পারে, কিন্তু তার জন্য উঝেনকে মূল্য দিতে হবে। উঝেন জিজ্ঞাসা করে কি মূল্য। বিড়ালটার উত্তর দেওয়ার আগে আমরা দেখি উঝেন স্বপ্নে তার এই অতীত ঘটনা দেখছিল আর হঠাৎ ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে সে মুখের কাছে দেখে বইয়ের প্রাচীর দিয়ে রেখেছে মেইঝুইউ, যাতে সূর্যের আলো মুখে না পড়ে। এই দেখে উঝেন মনে মনে খুশিই হয়। এরপর উজিসু এখানে আসে আর উঝেনকে জানায় আগের দিন যে বাদুরের সাথে লড়াই করেছিল সে প্রথমে যাকে ভর করে সেই মেয়ের নাম ছিল বিতাও। সে ছিল শিয়াংশি প্যাভিলিয়নের নর্তকী আর তার সাথে যে বান্ধবী সেদিন ছিল তার নাম ঝেইলো, সেও শিয়াংশি প্যাভিলিয়নের। আবার মাঝে মাঝে রুই প্যাভিলিয়নে নাচতে আসতো। উঝেন এবার তাকে ধরার জন্য শিয়াংশি প্যাভিলিয়নে যাবার সিদ্ধান্ত নেয়। তাদের এই কথা আবার বাইরে থেকে মেইঝুইউ শুনে ফেলে। মেইঝুইউ ভেতরে আসছে বুঝতে পেরে উজিসু বইয়ের রূপ নেয়। মেইঝুইউ ভিতরে এসে জিজ্ঞাসা করে সে কার সাথে কথা বলছিল আর শিয়াংশি প্যাভিলিয়নে কি সমস্যা। উঝেন এড়িয়ে গিয়ে বলে শিয়াংশি প্যাভিলিয়নের অনেক মেয়ে অনুষ্ঠানে নাচতে এসেছিল, তাদের জিজ্ঞাসাবাদ করলে হয়তো আমার হারানো জিনিস খুঁজে পেতে পারি। মেইঝুইউ এবার উঝেনের সাথে শিয়াংশি প্যাভিলিয়নে যেতে রাজি হয়। মিস উঝেনের শিয়াংশি প্যাভিলিয়নে যাওয়ার কথা শুনে মিস্টার শু তো এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য পিছু পিছু ঘুরতে থাকে, কিন্তু উঝেন তাকে বলে দেয় মেইঝুইউ যাচ্ছে তাতেই হবে। এরপর মেইঝুইউ তার নিজের গাধার ছোট গাড়িতে ওঠার জন্য যাচ্ছিল আর সহকারী ছিল ওয়েনহুয়া। গাড়ি এত ছোট যে উঝেন তাকে উপহাস করে। মেইঝুইউ এতে কান্না দিয়ে গাড়িতে উঠে গেলে উঝেন তো এক গার্ডের থেকে তরবারি নিয়ে গাধাকে তাড়া দেয় আর সে গাড়িও চলে যায়। মেইঝুইউ বিব্রত হয়। উঝেন বলে এবার তো আমার সাথে যেতেই হবে। এদিকে এই পরিস্থিতিতে এদের মধ্যে নাক গলানো উচিত হবে না ভেবে মিস্টার শু অন্যদের নিয়ে ভেতরে চলে যায়। এরপর আমরা শিয়াংশি প্যাভিলিয়নে দেখি ঝেইলো আয়নার সামনে বসে তার এক কানের দুল দেখে অপর কানের নিখোঁজ দুল নিয়ে ভাবতে থাকে আর বলে আমাকে ছেড়ে যেও না।
এরপর ঝেলুর পুরো গয়নার বক্স খুঁজে ফেলে এলোমেলো করে। এরপর তার মধ্যে ডেমনিক সোল ভর করে, চোখ মুখ লাল হয়ে যায়। কিন্তু হঠাৎ কেউ এসে ডাক দেয় আর তখন আবার ঝেলু স্বাভাবিক হয়। এদিকে রাস্তা দিয়ে যখন প্রিন্সেস উঝানের গাড়ি আসছিল তখন রাস্তায় মানুষের ভিড় পড়ে যায়। অনেকে অনেক কথা বলে, কেউ কেউ তো মেইঝুইউকে প্রিন্সেসের নতুন প্রেমিকও বলে। প্রিন্সেস উঝান এসব শুনে বেশ মজা পায়, কিন্তু মেইঝুইউ অনেক বিব্রত হয়। সে কি করবে বুঝতে পারে না। এরপর শিয়াংশি পেভিলিয়নে আসলে উঝানের হাতে থাকা কানের দুল বারবার নড়তে থাকে। উঝান এবার পেভিলিয়নের মেয়েদের মধ্যে মেইঝুইউকে ফাঁসিয়ে দিয়ে চলে যায়। এরপর নাচের রুমে গিয়ে দেখা যায় অনেক মেয়েরা নাচ করছে, আর সেখানে আমরা চাংহুয়াইকে দেখি, যাকে উঝান লাথি দিয়ে বের করে দিয়েছিল। উঝানকে দেখে চাংহুয়াই তো এবার বিব্রত হয়, কাছে গিয়ে জিজ্ঞাসা করে এখানে কি, কেন এসেছে সে, ইত্যাদি ইত্যাদি। কারণ সে ভেবেছিল প্রিন্সেস তাকে ইমপ্রেস করতে এসেছে। তো এজন্য চাংহুয়াই আরেকটা মেয়েকে টেনে নিয়ে বলে যে এটা আমার প্রেমিকা, আর ওই মেয়েটাই ছিল ঝেইলু। ঝেইলু তো উঝানের হাতে আরেকটা দুল বুঝতে পেরে তাকে আক্রমণ করে, আর উঝান এবার আবার চাংহুয়াইকে লাথি মেরে ফেলে দেয়। এখন উজিসু এসে ঝেইলুকে নিয়ে চলে যায়, আর উঝানও গায়েব হয়ে যায়। তারা পাশের একটা রুমে যায়, যেখানে উজিসু ম্যাজিক স্পেল দিয়ে ঝেলুর থেকে ডেমন বাদুর বের করছিল। এরপর সেই মেয়ে বাদুর ফুসিকে বের করে। এদিকে মেইঝুইউ যখন নাচের রুমে আসে তখন চাংহুয়াই তাকে দেখে উঝানকে নিয়ে কথা বলে, কিন্তু মেইঝুইউ তাকে চুপ করিয়ে দেয়, কারণ একটা অদ্ভুত সাউন্ড শোনা যাচ্ছিল। অন্যদিকে ফুসি তো বের হয়ে অদ্ভুত আচরণ করতে থাকে। ফুসি ছুটে বেরিয়ে যায় আর ফুচাও তার পিছু নেয়। শিয়াংশি পেভিলিয়নে সবাই অনেক বাদুর উঠতে দেখে, বুঝতে পারে না এসব কই থেকে আসলো, এগুলো কি আসল বাদর নাকি ডেমনিক ভ্রম। তো মেইঝুইউ সবাইকে নিয়ে বের হয়ে যায়। উঝান এদিকে বিড়ালের রূপ নিয়ে ফুসির পিছু নেয় আর অনেক চেষ্টার পর ধরে ফেলে। এরপর আসল রূপে এসে উঝান বলে পালিয়ে লাভ নেই, এবার ধরা পড়তেই হবে। উঝান তাকে বন্দি করতে গেলে ফুঝাও বলে তাকে ক্ষমা করে দিতে, তাকে মেরে ফেলার কোনো মানে নেই। উঝান বলে সে তাকে মারছে না। এরপর ফুসি অদ্ভুত আচরণ করতে থাকে, তখন উঝান বলে ফুঝাও আলাদা হয়ে যাওয়ার পরে খারাপ ডেমনিক পাওয়ার ফুসিকে আক্রমণ করে, আর তার জন্য সে সবাইকে ক্ষতি করে বেড়ায়। এবার আমরা মেইঝুইউকে দেখি ম্যাজিক স্পেল দিয়ে সব বাদুর ভ্যানিশ করে দেয়, আবার এতে ফুসি স্বাভাবিক হয়ে কানের দুলের রূপ নেয়। উজিসু আর উঝান বেশ অবাক হয়, ভাবতে থাকে কে এই স্পেল ইউজ করলো। মেইঝুইউ বেরিয়ে আসলে ওয়েনহুয়া এসে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। তখন হঠাৎ করে একটা বিড়াল সামনে আসে, এটাই ছিল উঝান, কিন্তু মেইঝুইউ তো আর জানে না, তাই ওয়েনহুয়া সেটা তাড়াতে যাচ্ছিল। তখন উজিসু এসে বিড়ালটাকে তুলে নেয়। এরপর গার্ডরা এসে কোনো বাদুর দেখতে না পেলে বলে শুধু শুধু সময় নষ্ট। উজিসু চলে গেলে মেইঝুইউ জিজ্ঞাসা করে ইনি কে। জানা যায় সে উঝানের বন্ধু হয়। এরপর আমরা উঝান উজিসুকে গোপন আস্তানায় দেখি, যেখানে ফুঝাও অধীর আগ্রহ নিয়ে চিন্তায় কানের দুল নিয়ে বসে আছে। কিছুক্ষণ পরে ফুসি সুস্থ হয়ে তার রূপে ফিরে আসে, কিন্তু সে ফুঝাওয়ের ওপর অভিমান করে। ফুঝাও তাকে নানাভাবে অভিমান ভাঙানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। ফুসি তো বারবার মুখ ফুলিয়ে থাকে। তখন উঝান এসে তাকে বোঝায় জোড়া আছে বলে একা থাকা যাবে না, এমনটা নয়, একাও বাঁচতে শিখতে হবে, কারণ যার যার নিজেরও কিছু পাওয়ার আছে। এরপর ফুসি বলে সে শুধু আলাদা হবার জন্য এমন উগ্র হয়নি, সে একবার কানের দুল রূপে রাস্তায় পড়েছিল, আর তখন এক মহিলা তাকে তুলে নেয়। এরপর তাকে একটা গয়নার দোকানে ঠিক করাতে দেয় ভেঙে গেছে ভেবে। সেখানে সে কিন্তু খারাপ ডেমনিক অস্তিত্ব টের পায় আর তার দ্বারা প্রভাবিত হয়, আর জিনিসটা ছিল লাল পাথরের মতো। উঝান আর উজিসু ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। উজিসু তখন ওয়েড নামে একটা জিনিসের কথা বলে, হতে পারে এটার জন্য এমন হয়েছে, আগে তাদের এই ওয়েড খুঁজে বের করতে হবে। এরপর আমরা মেইঝুইউকে মেই মেনশনে দেখি, যে তার বাবা মায়ের সমাধিতে ফুল ফল দিতে আসে। এখানে আমরা জানতে পারি 18 বছর আগে তার বাবা মা মারা যায়, তখন সেখানে হঠাৎ করেই আগুন লেগে গিয়েছিল, আর যার কারণ জানা যায়নি। আর তার বাবা মা মারা গেলেও সে বেঁচে ছিল, আর এই জন্য সে এখন ইচ্ছা করেই রিপোর্ট রিপোজিটরিতে গিয়েছে কোনো সূত্র পায় কিনা জানতে, কারণ তার বিশ্বাস তার বাবা মায়ের মৃত্যু স্বাভাবিক কারণে নয় বরং ডেমনিক কারণে হয়েছিল। যেভাবেই হোক সে তার বাবা মায়ের মৃত্যুর কারণ বের করবে। পরের দিন সম্রাজ্ঞীর কাছে খবর যায় উঝান নাকি মেইঝুইউকে চয়েস করেছে। এটা শুনে সম্রাজ্ঞী তো অবাক হয়ে যায়, আর যখন সে জানতে পারে সে মেই পরিবারের, তখন তো প্রাসাদের কনসর্ট মেয়ের দিকে তাকায়। সম্রাজ্ঞী তো এবার জিজ্ঞাসা করে এর কি যোগ্যতা আছে। মিস্টার ফ্যাং তখন ছবি আর গুণাবলী লেখা কাগজ দেখায়, কিন্তু সম্রাজ্ঞী আর কনসর্ট মেই তো চেহারা দেখেই ফিদা। তবে যখন তারা জানে যে মেইঝুইউ গুয়ানজিয়ান সেক্টরের অফিসিয়াল পদে আছে, তখন আরো উত্তেজিত হয়ে যায়। এদিকে শিয়াংশি পেভিলিয়নে উঝানকে একটা মেয়ে এসে জানায় ঝেইলু এখন সুস্থ আছে।
কিন্তু মেয়েটা জানায় মিস্টার ফ্যাংকে সম্রাজ্ঞী গুয়ানজিয়ান সেক্টরে মেইঝুইউকে ডেকে পাঠিয়েছে। উঝান তো সেখান থেকে দৌড়ে যায়। মেইঝুইউ তখন তার বাড়িতে ছিল, আর ওয়েনহুয়া বাজার থেকে এসে কথা বলছিল, আর তখনই নীলে এসে জানায় গুয়ানজিয়ান সেক্টরে তো গ্যাঞ্জাম লেগে গেছে। গুয়ানজিয়ান সেক্টরে দেখা যায় উঝান তার বাহিনী নিয়ে ভাঙচুর চালায়। এরপর মেইঝুইউ গেলে উঝান বলে, আমি তোমার ওপর রেগে আছি, আমি তোমার জন্য এত কিছু করলাম আর তুমি কোনো প্রতিদান দিলে না, আজ থেকে তোমার মুখ দেখতে চাই না। এই বলে উঝান চলে যায়। উঝান চলে গেলে মিস্টার শু তো মেইঝুইউকে বকাঝকা করে চলে যায়। আর তার আরেক কলিগ বলে উঝান অনেক কিছু করেছে মেইঝুইউর কাছে আসতে। মেইঝুইউ বলে সে এতে আগ্রহী না। অন্যদিকে উঝান গাড়িতে ফেরার সময় তার দাসী হুজু তাকে নানা কথা জিজ্ঞাসা করলে বলে, সাধারণ মানুষের সাথে সম্পর্ক গভীর করতে আমার ইচ্ছা নেই, তাই যত দ্রুত বাদ দেওয়া যায় ততই ভালো, যেহেতু সম্রাজ্ঞী তাকে ডাকার চিন্তা করে ফেলেছিল। এরপর হঠাৎ দেখা যায় উঝানের গাড়ি কেউ আটকায়। কার এত বড় সাহস যে প্রিন্সেসের গাড়ি আটকায়? উঝান বলে, তাহলে সে এসে গেছে মনে হয়। এখন আমরা দেখি আরেক গাড়িতে স্নেক লর্ড লিউ তাইজেন, লিউ পরিবারের প্রিন্সেস। তারা এক প্রকার একে অপরের প্রতিদ্বন্দ্বী, শত্রুর মতো। তো এখানে তো তাদের দুই দলের সেনাদের মধ্যে মারামারি শুরু হওয়ার মতো অবস্থা। এদিকে মেইশি আসে মেইঝুইউ এর কাছে, কারণ শহর জুড়ে তাকে আর উঝানকে নিয়ে নানা গল্প ছড়িয়েছে। মেইঝুইউ এটা শুনে বিরক্ত হয়। এরপর লিউ তাইজেনের কথা শুনে মেইশি তো খুশিতে ডগমগ, কারণ মিস লিউ হচ্ছে মেইশির বাগদত্তা। এরপর উঝানকে একা একা সুরাপান করতে দেখা যায়, আর সেখানে তাইজেন সাপের রূপে আসে। উঝান ভয় না পেয়ে তাকে একটা সুরার ভার ছুঁড়ে দেয়। এরপর দুজনে একসাথে গল্প করতে বসে, আর মেইঝুইউকে নিয়ে খোঁচা দেয় তাইজেন। উঝান কিছু না বললে তাইজেন গতদিনের বাদুড়ের লড়াইয়ের কথা আর তাতে কেউ ম্যাজিক স্পেল ইউজ করেছিল এটা নিয়ে কথা বলে। উঝান বলে তাদের সতর্ক থাকতে হবে, হতে পারে চাংশি প্রাসাদের লোকেরা ফিরে আসতে পারে। তাইজেন বলে চাংশিরা ফিরে এলে লড়াই হবে জীবন মরণের। এদিকে রাতের বেলায় আমরা একটা জুয়েলারি শপের একটা লোককে দেখি, যার শপে রাতে কেউ আসে বলে মনে হয়। তখন সে অলংকার রুমে গিয়ে সে লাল পাথরকে দেখছিল। তখন অন্য সব অলংকার একা একাই নড়ে উঠতে শুরু করে, আর সে তো ভয়ে অজ্ঞান হয়ে যায়। এটা ভূত নাকি ডেমনিক কোনো পাওয়ার এটা ভেবে। পরের দিন গুয়ানজিয়ান সেক্টরে ভাঙচুরের রিপেয়ার করার কাজ শুরু হয়, আর সেটা প্রিন্সেসের আদেশেই হয়েছিল। মিস্টার শু তো অনেক খুশি হয়, কারণ প্রিন্সেস নিজেই ভেঙে নিজেই আবার ঠিক করার জন্য টাকা দিয়েছে। এরপর সেই জুয়েলারি শপের লোক এসে মিস্টার শুকে কমপ্লেন করে, কিন্তু মিস্টার শু তার কোনো কথাই শুনতে রাজি হয় না, উল্টো তাকে অ্যারেস্ট করার হুমকি দেয়। লোকটার আর কিছু করার থাকে না বলে সে চলে যায়। এদিকে উঝান আর হুজু তো তাইঝানের সাথে ইউঝান পেভিলিয়নে যায়। সেখানে স্নেক লর্ডের অ্যাসিস্ট্যান্ট লিংশাও তাদের পারফিউম দেখায়। উঝান আবার এসব তেমন পছন্দ করে না, তাই সেসব নিয়ে আগ্রহ দেখায় না। এরপর তারা সবাই মিলে একটা রুমে এসে বসে আর নানা মজার গল্প করে। তখন আবার শোনা যায় মেইশি সেখানে এসেছে। এবার এটা শুনে মিস লিউ লুকিয়ে পড়তে চায়। মেইশি তো মেইঝুইউকে নিয়ে আসে, আর মেইঝুইউ এসে এদিক ওদিক দেখতে গিয়ে ওপরে তাকাতেই উঝানকে দেখতে পায়। মেইশি যখন দেখে সে তো উঝানের সাথে মিস লিউকে দেখতে পায়। তাকে খুঁজতে গিয়ে তো উঝানের মুখোমুখি হয়, আর নানাভাবে উঝান তাকে মিস লিউ থেকে দূরে রাখে। মেইশি তো মিস লিউয়ের সাথে তার সম্পর্ক লুকিয়ে রাখে আর প্রিন্সেসকে ইমপ্রেস করতে থাকে। এদিকে পরে আমরা মেইঝুইউকে দেখি শিলুবাইয়ের মুখোমুখি হয়। শিলুবাই তো আবার অপমান করতে শুরু করে। প্রথমেই তো বলে নাম মনে রাখতে পারিনি, এরপর বলে প্রিন্সেস তাকে ছুঁড়ে ফেলেছে। মেইঝুইউ তাকে উত্তর দিয়ে খোঁচা মারলেও শিলুবাইয়ের লজ্জা হয় না, কিন্তু এরপর অতিরিক্ত করায় ওপর থেকে উঝান তার উপর পানি ফেলে দেয়। এতে তো সেখানে সবাই অবাক হয়ে যায়, আর শিলুবাই আবারও অপমান হয়। কিন্তু সে তো দমে যাওয়ার পাত্র নয়, সে এবার উঝানের সাথে তর্ক করতে শুরু করে। উঝানও তার সাথে তর্ক করে। এরপর শিলুবাই বলে, তুমি আমাকে অপমান করলে কারণ তুমি আমার প্রাক্তনকে অপমান করতে পারছো না। উঝান বলে, আমি তোমাকে অপমান করেছি, আসলে কয়েকদিন খুব বোরিং লাগছিল, তাই ভাবলাম একটু মজা করি। শিলুবাই তো আরো তর্ক করে। উঝান তখন বলে, তুমি তো কিছুই করো না, না কোনো স্টুডেন্ট পড়াও, না রাজ্যের কোনো কাজে আসো, সবসময় পরিবারের সম্মান দিয়ে নিজের পিঠ বাঁচাও, কিন্তু আমার সম্মান আমার নিজের অর্জন করা, তাই আমার সাথে তর্ক করতে আসবে না। মেইঝুইউ এই কথাগুলো শুনে বেশ ইমপ্রেস হয়। এরপর যে যার মতো চলে যায়। মেইঝুইউ আর মেইশি আলাদা জায়গায় বসে গল্প করতে থাকে। মেইশি তখন উঝান সম্পর্কে বলে। সে জানায় উঝান আসলে এমন ছিল না। 18 বছর আগে আগুন লাগার ঘটনা নিশ্চয়ই জানো। মেইঝুইউ এটা শুনে বিস্তারিত জানতে আগ্রহ দেখায়। তখন জানা যায় সে সময় নাকি উঝান আর তার বোন হারিয়ে যায়। তার বোনকে পাওয়া গেলেও তাকে পরে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। সে 3 মাস কোমায় ছিল।
পরিবার ভেবেছিল সে মরেই গেছে। তার ফিউনারেল আয়োজন করে, কিন্তু সেদিনই তার জ্ঞান ফিরে আসে। জ্ঞান ফিরে আসায় সবাই অনেক খুশি হয়, কিন্তু এরপর থেকে সে চেঞ্জ হয়ে যায়। এখন একমাত্র তার বোন ছাড়া আর কেউ তাকে বকা দিয়ে কথা বলে না। তাই এবার মেইঝুইউকে মেইশি উপদেশ দেয় উঝান থেকে দূরে থাকতে। এরপর মেইশি জানায় মিস্টার লিউ প্রমোশন পেয়ে মিনিস্টার হয়েছে, তাই ডিনার পার্টির আয়োজন করেছে। মেইঝুইউ যেন মেইশি এর সাথে যায় তাই রিকোয়েস্ট করে। এদিকে উঝান আর তাইছান একসাথে বসে আলাপ করছিল। এই ওয়েট নামের পাথরের জন্য এই বাদুর আক্রমণ ঘটেছিল। এই ব্যাপারে তাইছান জিজ্ঞাসা করলে উঝান বলে উজিশু তদন্ত করেছে। তো এখন একটা কাগজ এসে উঝানের হাতে পড়ে, আর তাতে লেখা যে জুয়েলারি শপের মধ্যে আসলেই সে লাল পাথর আছে, যেটা ডেমনিক প্রভাব ফেলে। এদিকে মেইঝুইউ ভাবতে থাকে জুয়েলারি শপের মালিক যখন মিস্টার শুয়ের কাছ থেকে চলে যায় কোনো সমাধান না পেয়ে, তখন মেইঝুইউ তার সাথে আলাপ করে, আর মালিক তাকে আজ রাতে একবার যেতে বলে। মেইঝুইউ এটাই চিন্তা করে আর এরপর বিদায় নিয়ে চলে যায়। রাতে দেখা যায় উঝান চুপি চুপি সেই জুয়েলারি শপে ঢোকে আর সব দিক দেখতে থাকে, কোথাও সেই ওয়েট খুঁজে পায় না। এর মধ্যে আবার মালিক মেইঝুইউকে নিয়ে আসে। মেইঝুইউ এবার একা দোকানে ঢোকে, একটা আলো জ্বেলে সে সবকিছু দেখতে থাকে। উঝান তাকে দেখে ভাবে গুয়ানজিয়ান সেক্টর তাহলে একেই তদন্ত করতে পাঠিয়েছে। এরপর মেইঝুইউ তাকে প্রায় দেখেই ফেলে আর তাড়া করে। এভাবে দুজনের মধ্যে লুকোচুরি ছুটোছুটি খেলা চলতে থাকে। এক ফাঁকে মালিক দরজা খুলে ভেতরে উকি মারতে গেলে উঝান বিড়ালের রূপ ধরে লাফ দিয়ে বেরিয়ে যায়। মালিক তো অনেক ভয় পায় আর চিল্লাতে শুরু করে। মেইঝুইউ এসে বিড়ালের লোম দেখে বলে এটা একটা বিড়াল ছিল। এরপর মালিক বলে চলে গেছে তাহলে ডেমন। এরপর ভেতরে জিনিস চেক করে কোনো ক্ষতি হলো কিনা। সেখানে একটা সুন্দর ল্যাম্প দেখিয়ে দোকানি বলে এটা মিস লিউ এর জন্য গিফট যাবে, একটু ক্ষতি হলে ঝামেলা হয়ে যাবে। মেইঝুইউ সেটা ভালো করে দেখে। এদিকে উঝান চলে আসে উজিশু আর হুজুয়ের সাথে দেখা করতে। উজিশু তাকে শান্ত থাকতে বলে, এরপর একটা মেডিসিন টাইপ খেতে দেয়। সেটার প্রভাবে তো উঝানের কান বড় হয়ে যায়। এটা দেখে উজিশু মজা করে বলে লেজ হয়নি। উজানও মজা করে হুজুকে একটা লেজ দিয়ে দেয় আর বলে ওর হয়েছে। এরপর কোনো রকমে কান গায়েব করে বাড়িতে এসে দেখে তার বাবা ডিউকিউ তো তরবারি নিয়ে যুদ্ধ খেলছে আর তার সামনে ধূপ করে পড়ে যায়। উঝান বলে এসব করা বাদ দাও, কাজ না পেলে এসব কেউ করে নাকি। এরপর তো বাবা তাকে জিজ্ঞাসা করে তার আর তার বোনের সম্পর্ক কেমন চলছে। উঝান একটু অভিযোগ করে। তার বাবা তাকে সান্ত্বনা দিয়ে বলে সে তোমার কেয়ার করে বলেই এমন করে। এরপর উঝানকে মিস্টার লিওর প্রমোশন ডিনার পার্টিতে যেতে রিকোয়েস্ট করে আর তাকে একটা পাত্র দেয়, নতুন সংগ্রহ করেছে। উঝান তো বলে এসব আর কত সংগ্রহ করবে, ঘর তো ভরে গেছে। এরপর আমরা শিলুবাইকে দেখি সে জুয়েলারি শপে আসে আর মিস লিউকে যে ল্যাম্প উপহার দেবে সেটা শিলুবাই দিচ্ছে। তো সেটা এনে দেখানোর পরে শিলুবাই বলে একটু ত্রুটি আছে, কিছু পাথর অ্যাড করলে ভালো হবে। এরপর শিলুবাই ঘুরে দেখতে দেখতে সে লাল পাথরকেই চয়েস করে, যেটাকে ডেমনিক ওয়েট হিসেবে ধারণা করেছে উঝানরা। তো যখন কর্মচারীরা সেই পাথর কেটে ল্যাম্পে বসায় তখন সেটা জ্বলজ্বল করতে থাকে। এরপর তারা ল্যাম্পটা জ্বালিয়ে টেস্ট করে, সেটা ভালোই জ্বলে, তবে সেটা থেকে একটা মেয়ের ছায়া দেয়ালে পড়ে। তখন দুই কর্মচারী বলাবলি করে সে যদি এখন আমাদের একটু নাচ গান করে দেখাতো তাহলে ভালো হতো। মজা করতে করতে একজন আবার ছায়াকে নড়তে দেখে ভয় পেয়ে যায়, তবে আরেকজন বলে এসব মনের ভুল। এরপর রাতে মিস্টার লিউয়ের ডিনার পার্টিতে মেইঝুইউ, মেইশি আর ওয়েন হুয়া আসে। তারা বাইরে তাদের গাধার গাড়িতে অপেক্ষা করতে থাকে। তখন মেইশি মেইঝুইউকে সাথে আসার জন্য ধন্যবাদ জানায়। তারপর বলে সে 5 বছর আগে এখানে এসেছিল, তখন সে লিউ তাইছানকে প্রপোজ করে, কিন্তু সে তাকে রিজেক্ট করে দিয়েছিল। এরপর থেকে যত গিফট দিয়েছে সে সব রিটার্ন গেছে, এমনকি মেইশি আসলেই তাকে যেন তাড়া করত। তো যাই হোক, তারা এবার ভেতরে যায়। তখন বাইরে কিছু লোক মেইঝুইউ এর গাধার গাড়ি দেখে তুচ্ছ তাচ্ছিল্য করে, আবার মেইঝুইউকে প্রিন্সেস উঝান অপমান করেছে এটাও বলে। কিন্তু তখনই উঝানের গাড়ি এসে ঘোড়াগুলো প্রায় তাদের গায়ের ওপর উঠে যাচ্ছিল আর লোকগুলো পড়ে যায়। উঝান বের হয়ে এসে সমবেদনা জানায়, যদিও শুধু মুখে মুখে জানিয়েছে, মনে মনে সে খুশি হয়েছিল। এরপর তার ঘোড়ার গাড়ির অপকারিতা তুলে ধরে আর গাধার গাড়ির উপকারিতা বলে। এরপর ঢোকার সময় মেইঝুইউকে বলে তোমাকে আজ বেশ প্রফুল্ল মনে হচ্ছে, চিন্তা করো না, এখানে কেউ তোমায় অপমান করতে আসলে আমি দেখে নেব। এরপর সবাই তো ভেতরে এসে বসে। উঝান তার আনা গিফটগুলো দেখাতে থাকে। তার মধ্যে একটা পেইন্টিং খুলে দেখায় যেটা অবিকল মিস লিউয়ের মতো। বুঝতে বাকি নেই যে এটা মেইশি দিয়েছে। আর ফ্ল্যাশব্যাকে দেখানো হয় কিভাবে সে লুকিয়ে রেখে গিয়েছিল। তো
তো মিস্টার লিউ প্রথমে অবাক হয় এটা ডিউ কিউ থেকে এসেছে বলে, কিন্তু পরে সে মেইশিয়ের নাম নিতেই যাবে, কিন্তু মিস লিউ বলে এটা উঝান আমাকে দিয়েছে। এখন উঝান আর তাইছানের মধ্যে দ্বন্দ্ব সবাই জানে, তারা কেন গিফট দেবে। শিলুবাই তো সুযোগ কাজে লাগিয়ে অপমান করতে যায়, কিন্তু উঝান আর সে সুযোগ দেয় না। এরপর মিস্টার লিউ তো মেইচুইউ এর গিফট দেখে বেশ ইমপ্রেস হয়, তাকে অনেক প্রশংসা করে, সুন্দর সুন্দর কথা বলে। এটা মনে হয় শিলুবাইয়ের সহ্য হয় না, সে এখানেও অপমান করতে ওঠে। কিন্তু মেইচুইউ বলে আপনাকে না মিস উঝান নিষেধ করেছে তার পছন্দের জিনিস নিয়ে মন্তব্য করতে, তাহলে কেন মন্তব্য করতে যান। এবার আরেকজন বলে আপনি এত কথা না বলে আপনি কি গিফট এনেছেন সেটা দেখান। এবার শিলুবাই সে ল্যাম্প দেখা, যেটাই শিলুবাই নিজের কবিতা লিখেছে আর সাথে সুন্দর ডিজাইন আছে। কবিতা শুনে মিস্টার লিউ বেশ প্রশংসা করে। এরপর ল্যাম্প জ্বালানো হলে তার ভেতর ছায়া নড়তে শুরু করে। মেইচুইউ আর উঝান তো এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, তাই যেন দেখতে থাকে। এরপর যে অনেকক্ষণ পরে ছায়া বের হয়ে আসে, সাথে সাথেই দুইজন দাঁড়িয়ে যায়। এবার বাগানে উঝান দাঁড়িয়েছিল, আর তখন মেইঝুইউ আসে, আর দুজনের কথায় কথায় ছায়ার ডেমনের কথা আসে, আর এই ছায়ার ডেমন হয়তো ল্যাম্প থেকে বের হয়েছে। এবার দুজনে সেটা ধরার জন্য প্ল্যান করে। মেইঝুইউ বলে ছোটবেলায় আমরা একটা ছায়া ধরার খেলা খেলতাম, যেখানে ছায়ায় পা দিলেই সে হেরে যেত। মেইঝুইউর প্রিয় খেলা ছিল। উঝান জিজ্ঞাসা করে তার প্ল্যান কি। মেইঝুইউ বলে সমস্ত আলো নিভিয়ে দিয়ে ছায়াকে ফাঁদে ফেলে ধরতে হবে, যে ভাবা সেই কাজ। ভেতরে নাচের অনুষ্ঠানে সবাই নাচ উপভোগ করতে থাকে। তখন মেইঝুইউ আর উঝান আস্তে আস্তে সব আলো নেভাতে থাকে, আর সবশেষে দুজন মিলে উপরের বড় ছাড়বাতি নিভিয়ে দেয়। ছায়ার ডেমন তখন সেখান থেকে বের হয়ে আলো খুঁজতে খুঁজতে স্টাডি রুমে যায়, যেখানে মেইশি আবার সেই ছবি ঠিক করে পেন্টিং করে দিচ্ছিল একা একা। ছায়ার ডেমন এবার মেইশিকে আক্রমণ করে আর তাকে মেরে ফেলার চেষ্টা করে, কিন্তু সেখানে মিস লিউ চলে আসে আর ডেমনকে তাড়া করে। মেইশি জ্ঞান হারায় আর ডেমন দ্রুত পালিয়ে যায়। মেইশিকে তুলে এনে মিস লিউ তো উঝানের সামনে ফেলে বলে স্টাডি রুমে ছায়ার ডেমন তাকে আক্রমণ করে, ডেমন পালিয়ে গেছে, ধরা যায়নি। উঝান তো স্টাডি রুমের কথা শুনে মেইঝুইউর চিন্তা করে। মেইঝুইউ যখন স্টাডি রুমে যায় তখন সেই ডেমন তো তাকেও আক্রমণ করতে আসে। মেইঝুইউ তাকে ম্যাজিক স্পেল দিয়ে প্রতিহত করে আর বন্দি করার চেষ্টা করে। অবশেষে সেই ল্যাম্পের মধ্যে তাকে আটকে ফেলে, আর তখন সেই লাল স্টোন দেখে মেইঝুইউ বলে এটা তাহলে এই ওয়েট স্টোনের জন্য হয়েছে। ম্যাজিক পাওয়ার দিয়ে সেই স্টোন মেইঝুইউ নিজের কাছে নেয়। অন্যদিকে প্রহরীরা প্রাসাদে ডেমনের ছায়া দেখে ভূত মনে করে মিস্টার লিউকে অভিযোগ জানাতে চলে আসে কাঁপতে কাঁপতে। উঝান যখন স্টাডি রুমে যায় তখন মেইঝুইউকে জিজ্ঞাসা করে কিছু পাওয়া গেল কিনা। মেইঝুইউ এসব এড়িয়ে যায় আর শুধু ল্যাম্প দেখায়। চারিদিকে ঘুরে দেখে উঝান শিলুবাইয়ের কবিতার নোট পায়, আর সেটার সাথে ল্যাম্পের গায়ে লেখা কবিতা না মেলায় এবার উঝানের সন্দেহ হয় এটা শিলুবাই লেখেনি, আর হাতের লেখা দেখে মনে হচ্ছে এটা কোনো মেয়ের লেখা। তখন উঝান ল্যাম্পের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে একটা ঘটনা দেখতে পায়, যেখানে একটা মেয়েকে আঘাত করা হয় আর তার পাশেই এই ল্যাম্প ছিল, যা দেখার পর উঝান আঁতকে ওঠে। উঝান যখন এই ল্যাম্পের কাহিনী দেখা শেষ করে তখন স্টাডি রুমে মিস্টার লিউ আর অন্যরা এসে হাজির হয়। উঝান আর মেইঝুইউকে একসাথে দেখে তারা বিব্রত হলেও সেটা সামলে নিয়ে মিস্টার লিউ জিজ্ঞাসা করে এখানে কিছু হয়েছে কিনা, গার্ডরা নাকি ভূত দেখেছে। উঝান বলে তেমন কিছুই হয়নি। মিস্টার লিউ তখন চোখের ভুল ভেবে চলে যায়। তারা চলে যাওয়ার পর মেইঝুইউ দেখে ল্যাম্পটা গায়েব, তখন সে সেটা খুঁজতে বের হয়ে যায়। এরপর স্টাডি রুমে তাইঝান আসে। উঝান তখন ম্যাজিক দিয়ে ল্যাম্প বের করে তার হাতে দেয়, মানে সে ল্যাম্প লুকিয়ে রেখেছিল মেইঝুইউকে বের করার জন্য। তো তাইঝান ল্যাম্প দেখে বলে রেড স্টোনটা গায়েব হয়ে গেছে। উঝান বলে জানি না এত দ্রুত কিভাবে গায়েব হয়ে গেল। এরপর তাইঝান আগে ছায়া ডেমনের ব্যবস্থা করতে যায়। এরপর উঝান তো মেইঝুইউকে গিয়ে অভিনয় করে বলে সে কিছু একটা দেখতে পেয়েছে, এটা শুধু তাকে সরিয়ে নিতেই বলে। অন্যদিকে ডিনার পার্টিতে তো অন্যরা উঝান আর মেইঝুইউকে একা বন্ধ রুমে একসাথে দেখেছিল বলে নানা রকম রসালো মন্তব্য করছিল। তখন এক দাসী এসে কানে কানে শিলুবাইয়ের কানে কিছু একটা বলে। শিলুবাইয়ের খুশি দেখে মনে হয় মিস লিউ তাকে ডেকেছে। এদিকে মিস লিউ তো আলাদা একটা জায়গায় ল্যাম্প রেখে ছায়ার ডেমনকে বের হতে বলে। তাইঝান বলে সে তার ক্ষতি করবে না। সেই ডেমন বলে আগে ইয়াং মাস্টারকে এনে দাও। ইয়াং মাস্টার বলতে এখানে শিলুবাইকে বোঝানো হয়েছে, কারণ একটু পরেই শিলুবাই আসে। মিস লিউ এই ছায়ার ডেমনের জন্যই তাকে ডেকে পাঠিয়েছে। শিলুবাই আসলে তাইঝান। প্রথমে তার কবিতার অনেক প্রশংসা করে, কিন্তু শেষে বলে এটা তো তোমার লেখা না। এবার শিলুবাই একটু ঘাবড়ে যায়, সে নানাভাবে এড়িয়ে যেতে থাকে। আর তখনই সেই ছায়ার ডেমন হাজির হয়। মেয়েটার নাম ছিল ইউনি। লুবাই তো তাকে একেবারেই না চেনার ভান করে।
তাইঝেন বলে ইউনি 4-5 বছর আগে চাংআনের এক পতিতালয়ের বিখ্যাত ট্যালেন্ট ছিল। শুধুমাত্র পতিতালয়ে থাকার জন্য তার প্রতিভা বিকশিত হয়নি। আর এই ল্যাম্প তার প্রিয় ছিল, তার ঘরেই ছিল এই ল্যাম্প। লুবাই একসময় তাকে প্রেমের ফাঁদে ফেলে কবিতাগুলো নিজের করে নেয়। তখন ইউনি তাকে শূন্যে উল্টো করে ভাসিয়ে তাকে অতীত স্মৃতি মনে করার জন্য জোর দেয়। এবার আমরা ফ্ল্যাশব্যাক দেখি কিভাবে লুবাই একটু একটু করে ইউনিকে ইমপ্রেস করে, মায়ায় জড়ায়, প্রেমের ফাঁদে ফেলে। এক সময় ইউনি বিশ্বাস করে তার সব কবিতা লেখা খাতা লুবাইকে দেয়। লুবাই সেই বিশ্বাসের মর্যাদা রাখে না, সে নিজের নামে কবিতা ছাপিয়ে বিখ্যাত হয়। আর একদিন যখন ইউনি জানতে পেরে প্রতিবাদ করে, সেদিন তাকে আঘাত করে, আর এরপর মাথায় আঘাত লাগায় ইউনি মারা যায়। তবে ইউনি যেহেতু ডেমন টাইপ ছিল, তাই সে আশ্রয় নেয় তার প্রিয় ল্যাম্পে। এরপর তাইঝেন বলে ইউনি মারা যাওয়ার পর তুমি গুজব ছড়িয়ে দিয়েছিলে যে সে তোমাকে বিয়ে করতে জোর করে, আর তাকে প্রত্যাখ্যান করায় সে আত্মহত্যা করেছে। এই সব কথা লুবাই অস্বীকার করে। তখন ইউনি তার কাছে গিয়ে তাকে মারার মতো ভয় দেখায়। লুবাই পালাতে পারে না, কারণ তাইঝেন তাকে বন্দি করে রেখেছিল। লুবাই যখন ভয় পেয়ে একদম শক্ট হয়ে যায়, তখন তাকে ছেড়ে দেয়, আর সে তো দৌড়ে পালাতে থাকে আর বলে আমি আর লেখা চুরি করব না। তাকে এভাবে বেরিয়ে যেতে দেখে উঝেন আর মেইঝুইও এদিকেই আসছিল। এদিকে তাইঝেন তো ইউনিকে বলে আমি জানি তুমি প্রতিশোধ নিতে এসেছো, কিন্তু তাকে মেরে ফেললে তো সে উপযুক্ত শাস্তি পাবে না। একজন আমাকে একটা উপদেশ দিয়েছে তোমাকে জানাতে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় উঝেন বলেছিল লুবাইকে মেরে ফেলার থেকে তার কৃতকর্মের জন্য সবার সামনে আজীবন অপমান নিয়ে বেঁচে থাকলে উপযুক্ত শাস্তি হবে। ইউনিও এই বিষয়ে একমত হয়। সে তো মানুষের পৃথিবীতে ভালোবাসা খুঁজতে এসেছিল, কিন্তু এভাবে প্রতারিত হয়ে ভালোবাসার প্রতি তার ঘৃণা জন্মে যায়। এরপর সে আবার ল্যাম্পের মধ্যে মিশে যায়, আর ল্যাম্পে আগুন ধরে পুড়ে ইউনি মুক্তি হয়। উঝেন আর মেইঝুইও এসে দেখে ল্যাম্প পুড়ে তার থেকে ইউনির আত্মা মুক্তি হয়ে উড়ে যাচ্ছে। মেইঝুইও বলে সে এবার মারা গেছে হয়তো। উঝেন বলে সে শুধু চেয়েছিল লুবাই তার কৃতকর্মের শাস্তি পাক, তার এখন আর হয়তো অনুশোচনা নেই। পরের দিন শহরে শিলুবাইকে নিয়ে দুর্নাম ছড়িয়েছে। সবাই তো তার বাড়িতে এসে কাদা ময়লা ছুঁড়েও মারছে, আর ইউনির জন্য আফসোস করছে। তার এত সুন্দর প্রতিভা এক শয়তানের কারণে শেষ হয়ে গেল। মেইঝুইও আর নীলি রাস্তায় দাঁড়িয়ে লোকেদের কথা শুনছিল। তারাও এ বিষয়ে একমত যে শিলুবাইয়ের এটাই উপযুক্ত শাস্তি। এরপর আমরা উঝেনকে প্রাসাদে আসতে দেখি, কারণ সম্রাজ্ঞী মানে তার বড় বোন ডেকে পাঠিয়েছে। উঝেন মনমরা হয়ে তার সামনে এসে বসে। সম্রাজ্ঞী তাকে ডেকে পাঠিয়েছে তার বিয়ের ব্যাপারে কথা বলতে। মেইঝুইওকে তার ভালোই লেগেছে, আর সব দিক থেকে যোগ্য। উঝেন যেন তার সাথে আরো ক্লোজ হওয়ার চেষ্টা করে, তাকে জানার চেষ্টা করে। এইসব কথা সম্রাজ্ঞী বলছিল ঠিকই, কিন্তু উঝেন তো ঘুমিয়ে পড়েছিল। সম্রাজ্ঞী তাকে একটা ঝাড়ি দিলে উঝেন বলে তুমি তো বলেছিলে মেইঝুইও থেকে দূরে থাকতে, আবার তুমি এখন চাইছো তার সাথে ক্লোজ হই। তোমাকে সন্তুষ্ট করা অনেক কঠিন। এবার তো সম্রাজ্ঞী রেগে যায়, আর তার স্বামীকে ডেকে বলে তোমার জন্য আমার বোন উচ্ছন্নে যাচ্ছে, তুমি আদর দিয়ে দিয়ে মাথা খাচ্ছ। বেচারা তো বউয়ের কথা শুনে অবাক। সে বউকে শান্ত করতে চায়, কিন্তু বউ তো রেগে চলে যায়, এমনকি কনসোর্টও চলে যায়। এরপর সে উঝেনের কাছে এসে দুঃখ প্রকাশ করে আর বলে আমি তোমার দলে আছি। বিয়ে করে কেউ সুখী হতে পারে না, আমি তার জলজান্ত প্রমাণ। বিয়ে করার দরকার নেই। দেখছই তো তোমার বোনকে তো আমি কোনোভাবেই সামলাতে পারি না। শালিদুলা ভাই তো নিজেদের দুঃখ নিয়ে আলাপ করতে থাকে। এরপর উঝেন, উজিসু আর হুজু একসাথে বসে আলাপ করতে থাকে। সেই লাল স্টোন কোথায় গেল, কে বা নিতে পারে? উঝেন একসময় বলে মেঝুইও নেয়নি তো, সেই তো ছিল সেখানে, কিন্তু সে নিয়ে কি করবে? হুজু বলে হয়তো তদন্তের কাজে লাগাবে তাই। উজিসু বলে সেটা দ্রুত আমাদের ফেরত নিতে হবে, না হলে এই ডেমনিক স্টোন আরো অনেক তাণ্ডব করতে পারে, আর এল্ডারদের জানার আগে কাজ করতে হবে। কিন্তু তখন স্নেক লর্ড তাইঝেন এসে বলে লাভ নেই, তারা জেনে গেছে। এবার আমরা সবাইকে এল্ডারদের গুহায় আলাপ করতে দেখি। এখানে এল্ডার হুই, এল্ডার জি, এল্ডার জিন আছে। তাইঝেনের অ্যাসিস্ট্যান্ট লিংশাওয়ের থেকেই মূলত এল্ডাররা এসব জানতে পেরেছে। এল্ডার হুই তো এবার ক্যাট লর্ড উঝেনকে কথা শোনায়, কারণ সে তাদের রেড স্টোন সম্পর্কে জানায়নি। স্নেক লর্ড তাইঝেন তো উঝেনকে বাঁচিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু এল্ডার হুই একটু বেশিই করে। সে বলে এভাবে না করে সময় বেঁধে দেই, তার মধ্যে রেডস্টোন ফিরিয়ে আনতে না পারলে শাস্তি হবে। উঝেন তাতে রাজি হয় আর বলে 5 দিনের মধ্যে সে সেই রেডস্টোন ফিরিয়ে আনবে। এরপর এল্ডার হুইকে উজিসু সাইডে ডেকে কথা শোনায়, কারণ সে পছন্দ করে না উঝেনকে কেউ কথা শোনাক বা কোনো প্রকার প্রেশার ক্রিয়েট করুক। এল্ডার হুই ভাবে উজিসু মজা করে বলছে, কিন্তু উজিসু সিরিয়াস দেখে সে আর কথা বাড়ায় না। লিংশাও এসে উজিসুর কাছে ক্ষমা চায় আর উঝেনকে হেল্প করতে চায়। উজিসু বলে লাগবে না, কারণ উঝেনের জন্য সেই যথেষ্ট।
এরপর দেখা যায় তাইজেনের কাছে বার্তা আসে, মে ম্যানশন বা গুয়ানজিয়ান সেক্টরের কোথাও সেই স্টোন নেই। উঝেন বলে এখন বাকি আছে মেইঝুইউ। পরের দিন মেইঝুইউ যখন বাড়িতে ছিল তখন উঝেন সেখানে আসে। মেইঝুইউ জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে। উঝেন তো তেল দিয়ে ইমপ্রেস করার চেষ্টা করে, তবে মেইঝুইউ তো একদম স্ট্রং ছিল। উঝেন বলে আসার সময় তার পায়ে ব্যথা লেগেছে। মেইঝুইউ চেক করে বলে তেমন কিছু হয়নি। তাও উঝেন বাড়ির মধ্যে ঢুকে যায় আর ওয়েনহুয়াকে টাকা দিয়ে বশ করে নেয়। উঝেন দেখে বাড়িটা বেশি বড় না, কিন্তু কোথায় সে স্টোন রাখা। উঝেন এদিক ওদিক সব খুঁজে দেখে। দূর থেকে ওয়েনহুয়া বলে প্রিন্সেস আপনার প্রতি সিরিয়াস, কিন্তু মেইঝুইউ বলে সে রোজ আসবে না, একদিনের মজার জন্য আসছে। কিন্তু উঝেন তো এরপর থেকে রোজ আসতে শুরু করে, রোজ নানা বাহানায় আসে। মেইঝুইউ তো বলে এত যদি আসেন তাহলে আমার সম্মান নষ্ট হবে। উঝেন তো বলে এত ভাবতে হবে না। পরপর কয়েকদিন আসার পর একদিন তো উঝেন দেয়াল টপকেও চলে আসে। মেইঝুইউ এক প্রকার বিরক্তই হয়ে গেছে। এদিকে উঝেন এত খুঁজেও কোথাও সেই রেড স্টোন পায়নি। এবার ভাবে তার কোমরের ব্যাগে আছে, তাই পড়ে যাবার অভিনয় করে কোলে উঠে যায়। এরপর কোমরে হাত দিয়ে ব্যাগে ধরতে গেলে মেইঝুইউ তার হাত ধরে ফেলে। এরপর মেইশি মেইঝুইউ আর উঝেনকে ইনভাইট করে। এখানে যখন তারা খেতে খেতে কথা বলে তখন এক সময় মেইঝুইউ উঠে যায়। তখন মেইশি জিজ্ঞাসা করে উঝেনকে সে কেন মেইঝুইউর প্রতি আগ্রহী। এরপর উঝেন তো অনেক ইমপ্রেসিভ কথা বলে, আর সেসব কথা শুনে মেইঝুইউ বিশ্বাস করতে শুরু করে যে হয়তো উঝেন সত্যি তার সাধারণ জীবনের প্রতি ইমপ্রেস। এরপর আমরা দেখি মেইশি উদ্ভট সাজে লিউ মেনশনে যায় তাইজেনকে ইমপ্রেস করতে, কিন্তু গেটে দাসীরা প্রথমে তাকে আটকায়, কিন্তু সে তো বাধা অতিক্রম করে ভেতরে চলে আসে। তাদের এই ধস্তাধস্তিতে মেইশির হাতের ঘন্টা ছুটে লাগে তাইজেনের মাথায়। তাইজেন রেগে গিয়ে বলে কুকুর দিয়ে মেইশিকে তাড়া করাতে, আর মেইশি তো ছেড়ে দৌড়ে পালায়। এরপর উঝেন, উজিসু আর হুজু সেই রেড স্টোন পাওয়া নিয়ে কথা বলছিল। এরপর তো উজিসুর সাথে উঝেনের মেডিসিন বাথ নিয়ে তর্ক হয়। মেডিসিন বাথের কথায় উঝেনের আইডিয়া আসে। এবার সে মেইঝুইউ এর গোসলের সময় তাকে ধরার সিদ্ধান্ত নেয়। আর প্ল্যান অনুযায়ী মেইঝুইউ যখন বাথটাবে ছিল তখন উঝেন কাপড় চুরি করতে আসে, আর মেইঝুইউ তো জিজ্ঞাসা করে ওখানে কে। উঝেন তো নিজেকে লুকিয়ে নেয়। উঝেন তো বিড়ালের রূপ নিয়ে সেখানে গিয়েছিল, কিন্তু মানুষের রূপে যখন সে মেইঝুইয়ের কাপড় সার্চ করতে থাকে তখন তার পায়ের শব্দে মেইঝুইউ টের পেয়ে যায় আর বেরিয়ে আসে। তার ডাক শুনে ওয়েনহুয়া এসে জিজ্ঞাসা করে তার কিছু লাগবে কিনা। সে বলে সে একটা শব্দ শুনতে পেয়েছে। এরপর চারদিকে দেখে মেইঝুইউ একটা বিড়াল খুঁজে পায়। সেটা নেমে আসলে সে কিছুক্ষণ কোলে নিয়ে আদর করে। এরপর মেইঝুইউ যে সেই রেড স্টোন পাবার পর এ নিয়ে রিসার্চ করে আর এর রহস্য সমাধানের চিন্তা করে। তারপর সে রেড স্টোন তার বাড়ির এক গাছের নিচে মাটিতে পুঁতে ম্যাজিক পাওয়ার দিয়ে সিল করে রাখে। এই ঘটনা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এদিকে উঝেন ফিরে আসে উজিসু আর হুজুর কাছে। তাদের সে দেখায় সে রেড স্টোন নিয়ে এসেছে। এটা সে মেইঝুইউর ব্যাগ থেকেই পেয়েছে। সেটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয়। এবার এটাকে ধ্বংস করতে নিয়ে আসা হয়। ক্যাট লর্ড, স্নেক লর্ড, সব এল্ডার্স অ্যাসিস্ট্যান্টরা মিলে চেষ্টা করে সেটাকে ধ্বংস করতে। তাদের পাওয়ার ইউজ করার প্রেসারে ডেমন মার্কেট সিটি কেঁপে ওঠে। শেষ পর্যন্ত সেটা ধ্বংস হয় না। উজিসু সেটা হাতে নিয়ে ভালো করে দেখে বলে এটা সেই রেড স্টোন না, এটা 18 বছর আগের বাচ্চার স্টোন। সবাই অবাক হয়ে যায় এটা দেখে। তাহলে আসল স্টোন কোথায়? এদিকে পাহাড়ের জঙ্গলে আমরা একটা লোককে কাঠ নিয়ে যেতে দেখি। যেতে যেতে হঠাৎই কুয়াশার ঝড়ের মতো শুরু হয় আর সে পথ হারিয়ে ফেলে। তখন একটা বৃদ্ধ মহিলা তার সামনে ঘুমটা টানা এসে দাঁড়ালে সে তার হেল্প চায়। সে মহিলা ঘুমটা সরালে সে দেখে এই তো তার মা। তখন সে মাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে, কারণ প্রায় 3 বছর তাদের দেখা হয় না। কিন্তু এরপর দেখি তার মা একটা মেয়ের রূপ নেয়, আর এটা ছিল একটা ডেমন। সে এবার লোকটার আত্মা শুষে নেয়। এরপর লোকটা মারা গেলে সে মেয়েটা বলে মানুষকে বোকা বানানো অনেক সোজা, তবে পাহাড়ের দিকে কম মানুষ আসায় আজকাল খাবার পাওয়া যায় না। চাংআনে যেতে পারলে ভালো হয়। এরপর মেয়েটা হাসতে হাসতে হলুদের গুঁড়োর মতো বাতাসে মিলিয়ে যায়। অন্যদিকে আমরা নীলিকে দেখি যে মেইঝুইউ এর অফিসে আসে আর এত সুন্দর করে সাজানো দেখে প্রশংসা করে। তারপর নতুন একটা কেস নিয়ে এসেছে বলে। মেইঝুইউ তার কাছে ডিটেলস শুনতে চায়। নীলি আসলে এসেছিল পাহাড়ের সেই লোকটার অদ্ভুত মৃত্যু নিয়ে। আমরা একটু আগে যে ঘটনাটা দেখলাম। তো লোকটার গ্রামের প্রতিবেশী আর আত্মীয়রা জানায় সে কাঠ আনতে গিয়ে আর ফিরে আসে না। পরে তাকে অদ্ভুতভাবে খুঁজে পাওয়া যায়, যেন স্বাভাবিক মৃত্যু না। মেইঝুইউ জিজ্ঞাসা করে এটা কোথায় ঘটেছে। নীলি জানায় পশ্চিমের দিকের পথে যেতে। মেইঝুইউ বলে 6 মাসের মধ্যে এই নিয়ে অনেক কেস এসেছে, আমার মনে হয় এটা নিয়ে এখন তদন্ত করতেই হবে। নীলি বলে মিস্টার শু ভাইস কমিশনারকে তদন্ত করতে পাঠিয়েছে। ভাইস কমিশনার তার 2 সহকারীকে নিয়ে জঙ্গলে যায়। তারা প্রথমে ভাবে এটা সাধারণ ব্যাপার বা গ্রামের মানুষের মনের ভুল।
তাদের শুধুই পাঠানো হয়েছে। ভাইস কমিশনার বলে, আমরা যখন আসছি তাহলে সব দেখে যাই, কিছু না হলে তো বলেই দিব। কিন্তু কিছু দূর যেতে তারাও সেই কুয়াশা দেখতে পায়, আর এর মধ্যে 3জনকে আবার জম্বির মতো আসতে দেখে। প্রথমে তারা ভয় পেলেও সাহস করে এগিয়ে যায়, আর পেছনের সেই ডেমন মেয়েটা তো আজ 3জনকে পেয়ে অনেক খুশি হয়। তো কমিশনার আর তার সহকারীরা এগিয়ে গিয়ে লোকদের জিজ্ঞাসাবাদ করতে যায়, কিন্তু উল্টো তারা তাদের ধাওয়া করতে শুরু করলে তারা ভয়ে দৌড় দেয়। ডেমন মেয়েটা তাদের আটকাতে গেলেও পারে না। পরে সে একটা ইঁদুর দেখতে পায়। পরে জঙ্গলের ভেতরে এসে জিজ্ঞাসা করে কার এত সাহস যে তার কাজে বাধা দেয়। এরপর ইঁদুর বেরিয়ে এসে তার ঘাড়ে ওঠে। মেয়েটা বলে, তুমি তাহলে র্যাট ডেমন। র্যাট ডেমন বলে সে তো তাকে বাঁচিয়ে দিল, কারণ তার কথা ডেমন মার্কেটের কানে গেলে 2 লর্ড তাকে বন্দি করে নিয়ে যাবে। মেয়েটা জিজ্ঞাসা করে সে হেল্প কেন করলো। র্যাট ডেমন বলে যাতে পরবর্তীতে তুমিও আমাকে হেল্প করতে পারো। এরপর মেইঝুইও সব কেস ফাইল সাজিয়ে রাখতে গিয়ে 18 বছরের আগে সে আগুনের দুর্ঘটনার কেস ফাইল পায় না। মিস্টার শুকে গিয়ে এসব জিজ্ঞাসা করলে সে বলে এত পুরনো কেস দিয়ে কি করবে, আর সেটা কোথায় কি গেছে না গেছে আর ফিরে পাওয়া সম্ভব না। এর মধ্যে একজন এসে মিস্টার শুকে জানায় লিউ ম্যানশনে ঝামেলা হয়ে গেছে। সে দ্রুত সেদিকে যায়, আর মেইঝুইও আর নীলি ভাবতে থাকে কেসটা আসলে কি নিয়ে। মেইঝুই বলে হতে পারে পশ্চিমের জঙ্গলের গুম হয়ে যাওয়া কেস। এরপর আমরা লিউ ম্যানশনে সব লোকেদের ভিড় করতে দেখি। তারা মিনিস্টার লিউ এর সাথে দেখা করে বিচার চাইতে আসে, কারণ এভাবেই লোক গুম হতে থাকলে আতঙ্ক ছড়িয়ে পড়বে। বাইরে দূরে তাইঝেন আর উছেন গাড়িতে বসে সব দেখতে থাকে। মিস্টার শু এসে মিনিস্টার লিউ এর সাথে দেখা করলে মিনিস্টার তাকে তদন্তের ব্যাপারে বলে, কিন্তু গুয়ানজিয়ান সেক্টর এর দায় নেবে না। আবার ইয়েমেনের প্রধান ইনভেস্টিগেটর এ ব্যাপারে কথা বলতে চায় না। মিস্টার লিউ রেগে গিয়ে বলে এখন কি আমি দায়িত্ব নেব নাকি, কিন্তু তখন মেইঝুইও এসে বলে সে এই কেস তদন্তের দায়িত্ব নিতে চায়। মিস্টার শু তাকে ছাড়ি দিয়ে আটকায়, কিন্তু সে এক কথার মানুষ, সে যাবেই। মিস্টার শু তাকে হেল্প করতে পারবে না বলে জানিয়ে দেয়। এরপর উঝানকে তো মন খারাপ করে বসে থাকতে দেখা যায়। উজিশু তাকে চিন্তা করতে নিষেধ করে। এরপর ক্যাট লর্ডের অ্যাসিস্ট্যান্ট ইং আসে, আর সে টাইটনিং উডের খবর আনে, যেটা আবার পশ্চিমের জঙ্গলের এক গুহায় আছে। উঝান এটা দেখে একাই সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। উজিশু তার সাথে যেতে চায়, কারণ এখন উজিশু পুরো ডেমন পাওয়ার পায়নি, কিন্তু উঝান নিষেধ করে। পরের দিন মেইঝুইও তার সফরের জন্য বের হয়। ওয়েনহুয়া তাকে নানা সতর্কতা দেয়। মেইঝুইও তাকে চিন্তা করতে নিষেধ করে। এরপর কথায় কথায় উঝানের কথা আসলে মেইঝুইও পুরনো স্মৃতি মনে করে, আর ওয়েনহুয়াকে টাকা দেয় তাদের বাড়ির সামনে রাস্তা ঠিক করতে, এমনকি তাদের গাধার গাড়িও পরিবর্তন করতে। এসব সে প্রিন্সেসের সুবিধার জন্যই করতে চাচ্ছে। ওয়েনহুয়ার তো গাধার জন্য খারাপ লাগে। এদিকে উঝান একা বের হয়েছে দেখে তার বোন 2জন গার্ডকে চুপি চুপি ফলো করতে পাঠায়, কিন্তু তারা ধরাও পড়ে যায়। কিন্তু পরে আর কি বা করার, প্রিন্সেস যা বলে তাদের তাই শুনতে হবে। আর এখানে আমরা প্রিন্সেস উঝানের সাথে সেই গাধাকে দেখি, যে কিনা তার সফর সঙ্গী ছিল। মেইঝুইও তো এবার সেই গ্রামে এসে যায়, আর দেখে কয়েকজন মানুষ জ্ঞান হারিয়েছে। এরা জঙ্গলে কাঠ আনতে গিয়েছিল। গ্রামবাসী মেইঝুইও এর হেল্প চায়, তবে সে একা, তাই সাহস করতে পারে না। তাকে নানা কথা বলে, কিন্তু তখন সেখানে প্রিন্সেস এসে সবাইকে চমকে দেয়। প্রথমে গ্রামবাসী বিশ্বাস করতে পারে না যে এই প্রিন্সেস আর সম্রাজ্ঞী সাহায্য পাঠিয়েছে, কিন্তু পরে উঝানের কথায় আর গার্ডদের সাথে ব্যাচ দেখে তারা বিশ্বাস করতে পারে। উঝান তো মেইঝুইওর অনেক প্রশংসা করে যাতে গ্রামবাসী তাকে ভরসা করতে পারে। গ্রামবাসী অবশেষে তাকে ভরসা করে আর সাহস দিয়ে সে জঙ্গলের ভেতরে যেতে বলে। উঝান তার সাথে যায় গাধার পিঠে চড়ে। তারা যেতে যেতে অনেক কথা বলে। উঝান ভেবেছিল মেইঝুইও তাকে তাড়িয়ে দেবে, তার সাথেই নেবে না। মেইঝুইও বলে প্রথমে তাই ভেবেছিলাম, কিন্তু পরে আর না করতে চাই না। অন্যদিকে আমরা উজিশুকে দেখি এল্ডার গ্রে এর সাথে কিছু একটা নিয়ে কথা বলতে। কথায় কথায় ক্যাট লর্ডের কথা আসলে উজিশু তাকে বিরক্ত করতে নিষেধ করে। এল্ডার গ্রে এবার উজিশুকে সতর্ক করে, কারণ উঝান এখনো পুরো ডেমন হয়নি, তাই ডেমন মার্কেটে তার পাওয়ার বেশি দিন চলবে না। পরে উজিশু তার গোপন আস্তানায় এসে একটা ডেমনকে মারার আগে বলে, উঝানকে পুরো ডেমন করতে হলে তোমাকে মরতে হবে, তাই আমি তোমাকে আগে মারবো, মেরে মুক্তি দেব, এরপর আগুনে ছুঁড়ে মারি। উঝান আর মেইঝুইও এবার যেতে যেতে দুই পাশের রাস্তায় ফুল দেখে অবাক হয়, কারণ এই পাহাড়ের দিকেও এত সুন্দর ফুল হয়েছে। উঝান ফুলের ডাল ভেঙে সাথে নেয়। এরপর কিছু দূর গিয়ে তারা কুয়াশার ঝড়ের মতো দেখতে পায়। মেইঝুইও বলে এই কুয়াশার প্রভাব পড়লে মানুষ অসুস্থ হয়ে পড়তে পারে, উল্টোপাল্টা দেখে।
তখন উঝান কাপড় বের করে দেয় নাক মুখ আটকানোর জন্য। তারপর তারা জঙ্গলের শুরুতে এসে গাধাকে একটা জায়গায় বেঁধে রেখে জঙ্গলের মধ্যে যায়। হাঁটতে হাঁটতে হঠাৎ উঝানের পায়ে ব্যথা পায়। মেইঝুইও এবার তাকে ঘাড়ে করে নিয়ে জঙ্গল পার হতে শুরু করে। দুজনের মধ্যে বেশ একটা রোমান্টিক মুহূর্ত তৈরি হয়। উঝান তো এসব এনজয় করে, মাঝে একটা প্রজাপতি ধরে মেইঝুইয়ের মাথায় বসিয়ে দেয়। মেইঝুইও এসব নিয়ে আড়ালে মুচকি মুচকি হাসতে থাকে। সেও হয়তো উঝানের প্রতি আস্তে আস্তে দুর্বল হচ্ছে। পরের দৃশ্যে আমরা দেখি এল্ডার গ্রে তাদের মিটিং রুমে এসে ডাকাডাকি করতে থাকে, কিন্তু কাউকেই পাওয়া যায় না। এভাবে কিছুক্ষণ ডাকার পর কেউ না এলে সে ম্যাজিক্যাল পুকুরের সামনে এসে র্যাড ডেমন রূপ নিয়ে ঝাঁপ দেয়। মানে সেই ছিল র্যাড ডেমন। এই দৃশ্য আবার লিংসাও দেখে ফেলে আর উজিশুকে জানায়। উজিশু ম্যাজিক্যাল পুকুরের সামনে এসে ভালো করে তদন্ত করে আর লিংসাওকে জিজ্ঞাসা করে সে আসলে কি দেখেছে। এরপর উজিশুর সন্দেহ হয় কোনোভাবে উঝানের ক্ষতি করার জন্য তো প্ল্যান করছে না এল্ডার গ্রে। এদিকে র্যাড ডেমন রূপে এল্ডার গ্রে সেই ডেমন মেয়েটার কাছে আসে আর তাকে খবর দেয় উঝান পাহাড়ের দিকে আসছে আর তার জন্য সে কি পদক্ষেপ নিচ্ছে। মেয়েটা জানায় সে লাইটনিং উডের গুহায় ফাঁদ পেতে রেখেছে, উঝান গেলেই ধরা পড়বে আর বেঁচে ফেরা সম্ভব না। র্যাড ডেমন বলে যদি এই ক্যাটলর্ডকে মেরে ফেলতে পারে তাহলে তার ভাগের সব র্যাড ডেমনের হবে, আর তখন সে এই পাহাড়ের ডেমন মেয়েটার কাজে বাধা দেবে না, নির্বিঘ্নে চলতে পারবে, এমনকি চাংআনে গিয়েও মানুষ মারতে পারবে। তবে ক্যাটলর্ড একা আসছে না, তার সাথে মেইঝুইও আসছে। পাহাড়ের ডেমন মেয়েটা বলে সাধারণ মানুষকে বশ করা তার জন্য ব্যাপার হবে না। এদিকে মেইঝুইও তো উঝানকে ঘাড়ে করে নিয়ে অনেক দূরে আসে, আর উঝান সেই গুহা দেখতে পেয়ে খিদে পাওয়ার অজুহাত দেয়। মেইঝুইও তাকে নামিয়ে রেখে অপেক্ষা করতে বলে আর খাবারের সন্ধানে যায়। উঝান ভাবে এই ফাঁকে সে গুহায় যাবে, কিন্তু কয়েক সেকেন্ডে মেইঝুইও একটা খরগোশ নিয়ে চলে আসে। উঝান অবাক হয় আর বলে এত কিউট একটা প্রাণী কিভাবে খাবার হতে পারে। এরপর সে খরগোশ নিয়ে আদর করতে থাকে আর সেটা একটু পর পালিয়ে যায়। উঝান বলে এমন কিছু আনবে যাতে সেটা এত কিউট না হয়। মেইঝুইও আবার চলে যায় আর বলে যায় যেন দূরে না যায়। এবার উঝান গুহায় প্রবেশ করতে যায়। এদিকে উজিশু পাহাড়ের জঙ্গলে আসে আর পাহাড়ের ডেমনকে আঘাত করে, যদিও সে পাশ কাটিয়ে যায়। এরপর উজিশু আর পাহাড়ের ডেমনের মধ্যে তর্ক হয়। একটা সময় পাহাড়ের ডেমন তার ডেমনিক পাওয়ার দিয়ে উজিশুকে বশ করে ফেলে আর দুর্বল মনের সুযোগ নেয়। উজিশু তো এবার তার প্রিয় মানুষকে নিয়ে ভ্রমের মধ্যে থাকবে, আর সেটা আর কেউ না উঝান। উঝানের সাথে সুন্দর মুহূর্তগুলো এখন তার সামনে ভাসতে শুরু করে আর সে যেন তার মধ্যে আটকা পড়ে যায়। আর তারপর পাহাড়ের ডেমন তো চলে যায়। উঝান গুহায় প্রবেশ করে আর সে লাইটনিং উডের দেখা পায়, কিন্তু সেটা নিতে গেলে গাছের শিকড় লতাপাতা যেন জীবন্ত হয়ে যায় আর উঝানকে আক্রমণ করে। উঝান পাল্টা ফাইট করে। এভাবে অনেকক্ষণ তাদের ফাইট হয় আর এক পর্যায়ে উঝান সেই উড নিয়ে ফিরে আসার চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত গাছের শিকড় তাকে জড়িয়ে ধরে আর উল্টে ফেলে দেয়। কিন্তু ভাগ্যক্রমে মেইঝুইও চলে আসে আর তাকে বাঁচিয়ে নিয়ে যায়। এদিকে পাহাড়ের ডেমন তো মেইঝুইউর দক্ষতা দেখে আপসেট হয়ে যায়। র্যাড ডেমন বলে এরকম চললে তো উজিশু এসে যাবে, কিন্তু পাহাড়ের ডেমন বলে উজিশু এখন ঘোরের মধ্যে আছে, এত সহজ না এই ঘোর থেকে বের হওয়া। অন্যদিকে গুহা থেকে বের হয়ে উঝানের হাতে ব্যান্ডেজ করে দেয় মেইঝুইউ। এরপর জিজ্ঞাসা করে ভেতরে আসলে কি হয়েছিল। উঝান কৌশলে এড়িয়ে যায়। তখন মেইঝুইউ বলে ফিরে এসে উঝানকে না পেয়ে সে চিন্তায় পড়ে যায় আর আশেপাশে খুঁজতে গিয়ে তাকে গুহায় পায়। উঝান মজা করে বলে আমি তো ভেবেছিলাম আমি এক সুদর্শনের কোলেই মারা যাব। মেইঝুইউ একটু বিব্রত হয়। এরপর হঠাৎ মেইঝুইউ পেছনের জঙ্গলের মধ্যে সেই হলুদাভ কুয়াশা উঠতে দেখে, তাই সে উঝানকে বসতে বলে পানি আনার অজুহাতে সেদিকে যায়। কিন্তু কিছুক্ষণ পরে উঝান এই কুয়াশা খেয়াল করে আর মেইঝুইউ এর জন্য চিন্তিত হয়ে যায়, তাই সেও খুঁজতে বেরিয়ে যায়। মেইঝুইউ জঙ্গলে ঢুকে অনেক কুয়াশার ধোঁয়া, অনেক পুরনো হাড়গোড়, খুলি, পোকামাকড় এসব দেখতে পায়। বুঝতে পারে এই বিষাক্ত কুয়াশার ধোঁয়ার জন্য এখানে আসা মানুষের মৃত্যু ঘটে। মেইঝুইউ আস্তে আস্তে এগিয়ে যেতে থাকে। এদিকে উঝানও তাকে ডাকতে ডাকতে খুঁজতে থাকে। এরপর মেইঝুইউ হঠাৎ দেখে উঝান তার সামনে। সে জিজ্ঞাসা করে প্রিন্সেস কেন এখানে এসেছে। সে উত্তর দেয় অনেক চিন্তা হচ্ছিল তাই খুঁজতে এসেছে। এরপর সেই উঝান তাকে পাহাড়ের ওপর থেকে একটা ফুল পেড়ে দিতে বলে আর সেটা মেইঝুইউ নিয়েও আসে। এবার খোপায় পরিয়ে দিতে বলে, আর মেইঝুইউ যখন সেটা করতে যায় তখন দেখা যায় উঝান ডেমনিক পাওয়ার ইউজ করছে মেইঝুইউকে ঘোরের মধ্যে নিয়ে যেতে। মানে এটা আসল উঝান না। মেইঝুইউকে কিস করতে যাবে এমন সময় মেইঝুইউ তাকে ধাক্কা দিয়ে ছুঁড়ে মারে। এতক্ষণ যাবৎ সে নিঃশ্বাস বন্ধ করে রেখেছিল, তাই তার ওপর পাওয়ার কাজ করেনি। এরপর সেই ডেমন পালিয়ে যায়। মেইঝুইউ আবার সামনে এগিয়ে যায়। আসল উঝানও তাকে খুঁজতে থাকে। এরপর দেখা যায় মেইঝুইউ উঝানের গলায় ছুরি ধরে। উঝান বুঝতে পারে না কি হচ্ছে।
তখন আড়াল থেকে আরেকটা উজান বেরিয়ে আসে, আর যেটা ছিল সেই ডেমন। ডেমন তো নানাভাবে উজানকে মিথ্যা প্রমাণ করতে থাকে আর মেইচুইউকে উস্কে দেয় তাকে মারার জন্য। কিন্তু শেষ পর্যন্ত মেইচুইউ তার সমস্ত শক্তি কাজে লাগিয়ে ডেমন রূপে উজানকে ছুরি মেরে দেয়। এবার তো ডেমন রেগে যায় আর পালিয়ে যাবার সময় বিষাক্ত কুয়াশার ধোঁয়া ছাড়তে থাকে। উজান সেই প্রভাব থেকে বেঁচে গেলেও মেইচুইউ জ্ঞান হারায়। এদিকে ডেমন যখন ফিরে আসে তখন রেড ডেমন বলে সে আর হেল্প করতে পারবে না, এখন তার নিজের জীবন নিয়ে টানাটানি হবে। রেড ডেমন তো পাহাড়ের ডেমন মেয়েটাকে ফেলে পালিয়ে যাবার চিন্তা করে, কিন্তু তখন সেখানে উজিশু এসে ধরে ফেলে আর বলে, এল্ডার গ্রে, আপনার এরকম কর্মকাণ্ডের কথা আমি আগে কেন জানলাম না, তবে আমার সন্দেহ হয়েছিল। এরপর তো উজিশু এল্ডার গ্রেকে পাওয়ার ইউজ করে সে র্যাট মেরে ফেলে। আর মিটিং রুমে এল্ডার গ্রে মুখ দিয়ে রক্ত উঠে যায়। সে তো রেগে বলে, উজিশু সাহস কি করে হয় আমার 100 বছরের সাধনা নষ্ট করার। এদিকে ডেমন মেয়েটা পালিয়ে যায় দ্রুত। উজিশু হেসে বলে, এ খুব দ্রুত পালাতে পারে। অন্যদিকে মেইচুইউর জ্ঞান ফেরাতে চেষ্টা করে উজান, কিন্তু জ্ঞান ফেরে না, কারণ সে অনেক ধোঁয়া শরীরে নিয়ে ফেলেছে। উজান তো পাওয়ার ইউজ করে সেখানের ধোঁয়া পরিষ্কার করে দেয়, তাও কাজ হয় না। এখন একটাই উপায়, উজানকে সে অতিরিক্ত বিষ শুষে নিতে হবে। উজান সেটাই করে, মেইচুইউর মুখে মুখ দিয়ে অতিরিক্ত বিষ শুষে নেয়। আর এই দৃশ্য দূর থেকে দেখে উজিশু, সে তো অনেক কষ্ট পায়, তার প্রিয় মানুষ এতদিনে আজ অন্য কাউকে কিস করছে। উজান তো মেইচুইউর দিকে তাকিয়ে যেন মুগ্ধ হয়ে যাচ্ছিল। এদিকে রাতের আধারে মেইশি আবার লিউ মেনশনে চোরের মতো ঢুকতে যায়। আবারও মিস লিউয়ের কাছে ধরা পড়ে যায়। মিস লিউ তো রেগে যায়। মেইশি তাকে বোঝাতে চেষ্টা করে। মিস লিউ পরে চিন্তা করে বলে, এতই যদি হেল্প করতে চাও তাহলে একটা কাজ করো। কি কাজ সেটা অবশ্য এখন বলা হয় না, সামনে জানা যাবে। অন্যদিকে মেইচুইউর জ্ঞান ফিরলে সে আস্তে আস্তে উজানের পেছনে আসে আর কিস করার স্মৃতি কল্পনা করে। এরপর উজান যখন টের পেয়ে যায় যে সে জেগে আছে, এরপর তাদের মধ্যে স্বাভাবিক কথা হয়। মেইচুইউ জিজ্ঞাসা করে আসলে কি কি হয়েছিল। উজান সবকিছু বললেও ওই কিসের ব্যাপারটা বলে না। এরপর তারা একসাথে চাঁদ দেখছিল, তবে মেইচুইউ তো উজানকে দেখছিল। পরের দিন মেইচুইউ আর উজানকে ফেরত নিতে প্রাসাদ থেকে গাড়ি, গার্ড আর দাসী পাঠানো হয়। গাড়িতে করে শহরের দিকে ফেরার পথে তারা মেইশিকে হাঁপাতে হাঁপাতে যেতে দেখে পশ্চিমের দিকে। উজান কারণ জিজ্ঞাসা করলে সে জানায় মিস লিউ তাকে পশ্চিমের জঙ্গল থেকে ভেষজ পাতা আনতে বলেছে। উজান বলে, আমি তোমাকে হেল্প করছি। এই বলে গার্ড দিয়ে তাকে ধরে ফেরত আনার জন্য গাড়িতে তোলে, কারণ সে বুঝতে পারে তাইজান তাকে দূরে রাখতে এই কাজ দিয়েছে। এরপর শহরের গেটে এসে মেইচুইউ নেমে যায়, কারণ তার বাড়ির পথ উল্টো দিকে। তবে উজানও প্রাসাদে যায় না, সে যায় রুই পেভিলিয়নে। গোপন আস্তানায় গিয়ে সে লাইটনিং উট দেখায় হুজু আর উজিশুকে। এই উট তখনই কাজ করার উপযুক্ত হবে যখন এর ওপর বজ্রপাত হবে, তবে এর জন্য অপেক্ষা করতে হবে বলে উজিশু মেডিসিন আনতে চায় উজানের জন্য। উজান জঙ্গলের ঘটনা হুজুকে বলে আর উজিশু থেকে গোপন রাখতে বলে। এদিকে মেইচুইউ আবার সে জঙ্গলে আসে আর তার ম্যাজিক পাওয়ার ইউজ করে সে ডেমন মেয়েটাকে ডাক দেয়। মেয়েটাও আসে আর জিজ্ঞাসা করে আবার কেন ফিরে এলো, মিস করছে নাকি। কিন্তু এরপর তো মেইচুইউ আর ডেমনের মধ্যে সেই রকমের একটা ফাইট হয়, কেউ কাউকে ছাড় দেবে না। কিন্তু শেষে ডেমনই হেরে যায় আর মেইচুইউর পাওয়ার দেখে বিশ্বাস করতে পারে না। এরপর ডেমন যে উজানের রূপ নিয়েছিল সেটা নিয়ে বলে সে শুধু চেহারা মিল রাখতে পারবে, কিন্তু স্বভাব না। এরপর উজানকে নিয়ে অনেক প্রশংসা করে। এটা দেখে ডেমন মেয়েটা বলে, আমাকে বাঁচতে দিলে আমি উজানের সিক্রেট বলবো। কিন্তু মেইচুইউ বলে, সিক্রেট তোমার কাছেই থাক, তুমি সহ সিক্রেট জ্বলে ছাই হোক। এরপর সেই ডেমনকে আগুনে পুড়িয়ে দিয়ে শেষ করে দিয়ে মেইচুইউ চলে আসে জঙ্গল থেকে। আর এখানেই আজকের এই পর্বটি শেষ হয়। আপনারা কমেন্ট করে জানাবেন এই পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে।